গল্প কাঠগোলাপের আসক্তি। প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পর্ব। লেখনীতে ইশরাত তন্নি। সূর্য পশ্চিম আকাশে অস্ত যে ধরনীর বুকে রাত্রি নেমেছে। সকালের পর থেকে আর বৃষ্টি হয়নি। হঠাৎ এখন সুবিশাল অম্বরে কাদম্বিনী তার নিজস্ব শব্দে ক্ষণে ক্ষণে গর্জন তুলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। সাথে বইছে হালকা ঝিরিঝিরি মৃদু পবন। সময় রাত 11টা বেজে 17 মিনিট। গতকালের পর থেকে হৃদিত লাপাত্তা। ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে। মেহরিমা হৃদিতের কোনো খোঁজ না পাওয়ায় সারাদিন ছটফট করেছে। সন্ধ্যার পরে এক প্রকার অধৈর্য হয়ে ত্রিধার কাছে কল দিয়ে হৃদিতের খোঁজ নিয়েছে মেহরিমা। আর তাতেই জানতে পেরেছে মেহরিমার মহামান্য হাজবেন্ড নিজের রুমের দরজা লক করে ভেতরেই আছে। জাস্ট খাওয়ার সময় নাকি ওনাকে নিচে খাবার টেবিলে দেখা গেছে। এখন দরজা লক করে রুমের মধ্যে কি করছে সেটা তো আর ত্রিধা জানে না। মেহরিমা সবটা শুনে স্বস্তি পায়। কিন্তু নারী সত্তাটা বড্ড অভিমান করে বসে। এত রাতে মেহরিমা শুয়ে শুয়েই উসখুস উসখুস করছে। ঘুম আসছে না। আজও পাশে মাধবী শুয়েছে। মেহরিমা নিজের উপর বিরক্ত হয়েই বিছানা ছেড়ে উঠে ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে যায়। ঘুটঘুটে অন্ধকার পরিত্যক্ত একটা রুম। রুমের মধ্যে শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছে নিভু নিভু আলোয়। ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে পড়ে আছে শিহাব। মুখটা বাঁধা থাকায় শুধুমাত্র গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। শিহাবের ঠিক সামনে একজোড়া নীলচে মণি জোড়া জ্বলজ্বল করছে। সামনে বসা মানবের থেকে কেমন ক্যাচ ক্যাচ শব্দ ভেসে আসছে। শব্দটার সাথে শিহাব পূর্ব পরিচিত। এটা কোনো ধারালো অস্ত্র ঘষার শব্দ। শিহাবের বুকের পানি শুকিয়ে যায়। অদূরেই তাবান তাইফ দাঁড়িয়ে কাঁপছে। ওদের দুজনের হাতে থাকা দুটো বিদেশি কুকুর থেকে থেকে তার নিজস্ব শব্দে ডেকে উঠছে। এই পরিবেশের সাথে ডাকটা বড্ড ভয়ঙ্কর শোনাচ্ছে। ওই শালা শিহাব পটল তোলার আগেই মনে হচ্ছে তুই পটল তুলবি। এত কাঁপাকাঁপি করছিস কেন? তাইফের কথায় তাবান ওর পিঠে এক চাপড় মেরে বলে। হাদা আমি কি একা একা কাঁপছি? তুইও তো কাঁপছিস। দেখ তোর পা জোড়া আমার থেকেও বেশি কাঁপছে। সত্যিই কি আমি কাঁপছি? না তো। তোর হ্যাবলাকান্ত শ্বশুর কাঁপছে। তুই কাঁপতে যাবি কেন? এই এই তাবান। আমার সহজ সরল শ্বশুরটাকে নিয়ে কিছু বলবি না বলে দিলাম। ওদের কথার মাঝেই শিহাবের গগনবিদারী এক চিৎকার ভেসে আসে ওদের কানে। আর তাতেই দুজনের কাঁপাকাঁপি আরো বেড়ে যায়। হৃদিত শিহাবের ডান হাত কেটে ফেলেছে। সেটা অনাদরে পাশেই পড়ে আছে। হৃদিত এখন ওর সেই চিরচেনা সত্তায় ফিরে গেছে। দুই আঙ্গুলের সাহায্যে শিহাবের গালে চাপ প্রয়োগ করে মুখটা ওর নিকট এগিয়ে হিসহিসিয়ে বলে। মাদারফাকার তোর সাহস কি করে হয় আমার অ্যানাবেলাকে বাজেভাবে টাচ করার? হু আর ইউ? ইউ নো শি ইজ মাই লাইফ। আম নাথিং উইদাউট হার। আই কান্ট থিঙ্ক এনিথিং উইদাউট হার। অলওয়েজ আমার ভাবনা, আমার মনের মাঝে থাকে আমার অ্যানাবেলা। 9 বছর ধরে ভালোবেসে এখনো একটুও বাজেভাবে ওকে টাচ করিনি আমি। এই 9 বছরে ওর চোখ থেকে কখনো এতটা পানি পড়িনি। আমি পড়তে দেইনি। তুই আমার জানে হাত দিছোস শালা। খুব করুণ মৃত্যু হবে তোর। আই উইল টেক ইউ অন আ জার্নি টু ব্লাডি হেল। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদিত কথাগুলো বলে গালে আরেকটু চাপ দিতেই কেমন কটমট শব্দ হয়। শিহাব ব্যথায় ককিয়ে ওঠে। হৃদিত শিহাবের গাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতেই শিহাব ওর একটা হাত দিয়ে হৃদিতের পা জোড়া চেপে ধরে অঙ্গা মুখ নিয়ে অস্পষ্ট স্বরে বলে। আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দেন। কথাটা শেষ করার সাথে সাথেই ওর বুক বরাবর লাথি মারে হৃদিত। শিহাব পিছলে 2 হাত দূরে গিয়ে পড়ে। হৃদিত পাশে থাকা একটা টেবিল থেকে হাতুড়ি আর নাইফ নিয়ে পুনরায় শিহাবের নিকট এগিয়ে আসে। একাধারে বিড়বিড় করে চলেছে। বাস্টার্ড। ইউ হ্যাভ নোট রাইট টু টাচ মাই অ্যানাবেলা। হৃদিতকে ওগুলো নিয়ে এগিয়ে যেতে দেখতেই তাইফ চাপা স্বরে বলে ওঠে। এই ব্যাটার জীবন আজ শেষ। গ্রামে এত মেয়ে থাকতে মেহরিমার দিকেই নজর দিতে হল। ওপস ছড়ি ওই ব্যাটায় তো নিজেদের শত্রুতার বসে এমন করেছে। নাম ধরে ডাকিস না। ভাবি বল ভাবি। না হলে আজ আমাদেরও শেষ দিন হবে। ভাই নিজের মধ্যে নেই। তাবানের কথায় তাইফ চুপসে যায়। হৃদিত শিহাবের নিকট এগিয়ে এসে ওর এক হাতের উপর পা রেখে হাতুড়ি দিয়ে শব্দ করে সবগুলো দাঁত ভাঙতে থাকে। শিহাব নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে। হৃদিত একে একে সবগুলো দাঁত ভেঙে থামে।
অতঃপর নিজের হাতে হ্যান্ড গ্লাভস পরে নাইফ দিয়ে একটানে ঠোঁট জোড়া কেটে ফেলে। হৃদিত তাতেও ক্ষান্ত হয় না। শেষমেশ জিহ্বাটাও কেটে নেয়। শিহাবের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ব্লাডি বিচ তোর ওখানে খুব জোর, তাই না? কথাটা বলে হৃদিত আবারও বিড়বিড় করতে করতে টেবিলের নিকট যেয়ে ড্রয়ার থেকে একটা ছোট কাচের বোতল নিয়ে আসে। শিহাবের নিকট এসে একটানে প্যান্টের জিপার খুলে সেই বোতল থেকে তরল পদার্থ ঢেলে দেয়। শিহাব চিল্লাতে না পারায় কাটা কবুতরের মতো লাফাতে থাকে। হৃদিত পাশে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হিংস্র হাসি দিয়ে শিহাবের সেই ছটফটানো এনজয় করতে থাকে। এই তাবান ভাই, ওটা কি ঢেলে দিল রে? এসিড। তুই থামবি, না হলে তোরও জায়গা মতো ঢেলে দেবে নে। তাবানের কথায় তাইফ অসহায় মুখ নিয়ে তাবানের দিকে তাকিয়ে থাকে। তাবান, তাইফ, হ্যান্সেল আর হ্যারিকে ছেড়ে দে। হৃদিতের গম্ভীর শীতল কণ্ঠ কর্ণগোচর হতেই ওরা নিজের অজান্তেই রশি ছেড়ে দেয়। হ্যান্সেল, হ্যারি এক ছুটে হৃদিতের নিকট এসে ওর দিকে তাকিয়ে থাকে, যেন হৃদিতের হুকুমের অপেক্ষায়। বাইট হিম। হৃদিত বজ্রপাতের ন্যায় কথাটা বলতেই সাথে সাথে কুকুর দুটো শিহাবের উপর হামলে পড়ে। একদম রতাত করে শরীরের মাংস ছিন্ন বিচ্ছিন্ন করে থামে। পরক্ষণেই তাবান তাইফকে নির্দেশ দেয় হ্যান্সেল আর হ্যারিকে ধরতে। হৃদিত শিহাবের নিকট এগিয়ে এসে ওর নাকের কাছে হাত নিয়ে চেক করতেই দেখে এখনো শ্বাস চলছে। হৃদিত পৈশাচিক হাসি দেয়। প্যান্টের পকেট হাতড়ে 2 ইঞ্চি সাইজের একটা পিন বের করে। সেটা দিয়ে ক্রমাগত শিহাবের চোখে আঘাত করতে থাকে। শিহাবের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত পেরেক দিয়ে চোখের মণি খোঁচাতে থাকে। পরক্ষণেই হুঙ্কার দিয়ে বলে, শুনে রাখো পৃথিবী, আমার অ্যানাবেলার দিকে যে নজর দেবে তার অবস্থা ঠিক এরকমই হবে। এই মাদারফাকার তার প্রত্যক্ষ সাক্ষী। আকাশের বজ্রপাতের শব্দের সাথে সেই হুঙ্কারের শব্দ মিলেমিশে তৈরি করে হাড়হিম করা পরিবেশ। তাইফ ততক্ষণে সেন্স হারিয়েছে। তাবান অসহায় চোখে একবার তাইফের দিকে তাকায় আর একবার হৃদিতের দিকে তাকায়। সময় রাত 3:45। ফোনের তুমুল শব্দে মেহরিমার ঘুম হালকা হয়ে যায়। ঘন্টা দুয়েক হলো ব্যালকনি থেকে রুমে এসে ঘুমিয়েছে। এত রাতে আবার কে কল দেবে? মেহরিমা বিরক্তিতে নাকমুখ কুঁচকে কল কেটে দেয়। কল কাটার মিনিট দুয়েক পরে ঘুমের ঘোরেই হৃদিত নামক নামটা মস্তিষ্ক জানান দিতেই মেহরিমা তড়িৎ গতিতে উঠে বসে। চট করে ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করে। যা ভেবেছিল ঠিক তাই। মেহরিমা কল ব্যাক করতে যাবে ঠিক তখনই ফোনটা আবারও শব্দ তুলে বেজে ওঠে। মেহরিমা তৎক্ষণাৎ কল রিসিভ করে। তোদের মেইন গেইটের তালা খুলে দে ফাস্ট। আমি বাইরে ওয়েট করছি। ব্যাস, নিজের কথা শেষ করে কল কেটে দেয় হৃদিত। মেহরিমা কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদিতের কথাটা বুঝতে পারে। সারাদিনের অভিমান ভুলে গায়ে কোনোরকম ওড়না জড়িয়ে চাবি আর ছাতা হাতে বাইরে দৌড় লাগায়। 3 মিনিটের ব্যবধানে গেট খুলে দিতেই হৃদিত গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। মেহরিমা গাড়ির দিকে এক পলক চেয়েই দরজা লক করে দেয়। পিছন ঘুরতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায়। মেহরিমা চোখ তুলে তাকাতেই হৃদিতের ক্লান্ত মুখটা চক্ষুগোচর হয়। মেহরিমা কিছু বুঝে ওঠার আগেই হৃদিত ওকে ঝাঁপে শক্ত করে জড়িয়ে ধরে। মেহরিমার হাত থেকে ছাতা পড়ে যায়। মুহূর্তেই দুজনেই কাক ভেজা হয়ে যায়। মেহরিমা নিজের অজান্তেই হৃদিতের বুকে মাথা রাখে। অতঃপর রিনরিনিয়ে বলে, আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? তুই কাছে ছিলি না তাই। হৃদিতের কথায় মেহরিমা লজ্জা পেয়ে যায়। হৃদিতের শক্তপোক্ত বুকে মুখ লুকায়। 5 মিনিট এভাবেই কেটে যায়। আমাকে এভাবেই দাঁড় করিয়ে রাখবি? শ্বশুর বাড়িতে এই প্রথম আসলাম। একটু খাতির যত্ন করবি তা না বাইরেই দাঁড় করিয়ে রেখেছিস। হৃদিতের কথায় মেহরিমার টনক নড়ে। ও হৃদিতের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর দ্রুত হাতে ছাতা তুলে নিয়ে হৃদিতের হাত ধরে সামনের দিকে হাঁটা ধরে। মেহরিমার রুমে মাধবী থাকায় মেহরিমা হৃদিতকে গেস্ট রুমে নিয়ে আসে। আলমিরা থেকে নতুন টাওয়াল বের করে দেয়। আপনি ফ্রেশ হয়ে নিন। আমিও ফ্রেশ হয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। মেহরিমার কথায় হৃদিত কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে দুষ্টু কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে পড়ব কি? দেখছিস ভিজে গেছি। নাকি আমাকে ড্রেসলেস রাখার পরিকল্পনা করছিস? হৃদিতের কথায় মেহরিমার কান, মুখ গরম হয়ে ওঠে। সারা মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। আরে, আরে, তোর সাথে তো এখনো কিছুই করলাম না।
ইভেন তোকে ছুঁয়েও দেখিনি আমি। আর তাতেই তুই লজ্জায় লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি হয়ে যাচ্ছিস। আশ্চর্য! আমার মতো ভদ্রপোলা আর কোথাও পাবি তুই? হৃদিতের ব্যাফাস কথায় মেহরিমা লজ্জা ও হাঁসফাঁস করতে থাকে। কোনো রকমে বলে, বাবার শার্ট আর লুঙ্গি এনে দিচ্ছি। কথাটা বলেই মেহরিমা দ্রুত পায়ে প্রস্থান করে। হৃদিত পেছনে থেকে উচ্চ স্বরে বলে, লাগেজে আমার নিউ টি শার্ট, ট্রাউজার আছে। ওগুলো জলদি নিয়ে আয়। আর আমি এখন কিছু খাবো না। খেয়ে এসেছি। মেহরিমা যাওয়ার সময় হৃদিতের সব কথাগুলোই শুনতে পায়। নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে 10 মিনিট পর হৃদিতের জন্য টি শার্ট, ট্রাউজার নিয়ে গেস্ট রুমে আসে মেহরিমা। ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। 2 মিনিট পরে হৃদিত বের হয় ওয়াশরুম থেকে। পুরুষালী শক্ত পেটানো কোমরে জাস্ট টাওয়াল বাঁধা। উপরের অংশ নেকেড। বুকে বিন্দু বিন্দু পানির কণা মুক্তোর মতো জ্বলছে। ঘাড় সমান চুলগুলো এলোমেলো ভাবে চোখের উপরে পড়ে আছে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে ঠোঁটের উপরে। সেই পানি জলাইন দিয়ে অ্যাডামস অ্যাপেল বেয়ে বুকে নেমে যাচ্ছে। নীল রঙের মণিজোড়া স্বচ্ছ দেখাচ্ছে। চোখজোড়া যেন গভীর এক সমুদ্র। যেই সমুদ্রের গভীরতা অসীম। মেহরিমা খুব সহজেই সেই গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে। হৃদিতের এহেন রূপ দেখে মেহরিমা শুকনো ঢোক গেলে। ইতোমধ্যে ওর বুকের মাঝে হাতুড়ি পেটাতে শুরু করেছে। এক অবাধ্য টান অনুভব করছে হৃদিতের প্রতি। হৃদিত মেহরিমার বেহাল অবস্থা দেখে বাঁকা হাসে। সবে তো শুরু। এই 9 বছরে তো কম কষ্ট করেনি হৃদিত। এত সহজেই ধরা দেবে নাকি? ওগুলো কি নিজে পড়ার জন্য এনেছিস? হৃদিতের কথায় মেহরিমা আমতা আমতা করে বলে, আসলে না, মানে আপনার জন্যই এনেছি। কথাটা বলে মেহরিমা কয়েক কদম এগিয়ে এসে হৃদিতের দিকে হাত বাড়িয়ে দেয়। হৃদিত আলতো করে মেহরিমার হাত স্পর্শ করে। মেহরিমার শরীর উষ্ণ। হৃদিতের ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে। হৃদিত মুচকি হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে মেহরিমাকে ওয়ার্ন করে যায়। সে না আসা পর্যন্ত মেহরিমা যেন রুমেই থাকে। 15 মিনিট পর হৃদিত ওয়াশরুম থেকে বের হয়। মেহরিমার নিকট এগিয়ে এসে ওর হাতে টাওয়াল দিয়ে বলে, চুল মুছে দে। আমি। মেহরিমার হতভম্ব কণ্ঠস্বর, তুই ছাড়া এখানে আর কেউ আছে নাকি? চোখে তো দেখছি না। কথাটা বলে হৃদিত ভেতর থেকে দরজা লক করে এসে বিছানায় যেয়ে বসে। হৃদিতের কাণ্ডে মেহরিমা ভেতরে ভেতরে বড্ড ভয় পেয়ে যায়। মেহরিমা নিজের তড়িৎ গতিতে ধক ধক করা হৃৎপিণ্ডটা নিয়েই গুটি গুটি পায়ে হৃদিতের নিকট এগিয়ে যায়। কাপা কাপা হাতে মাথা মুছিয়ে দিতে থাকে। মাথা মোছানোর শেষ পর্যায়ে হৃদিত মেহরিমার পাতলা কোমর নিজের শক্ত পোক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নেয়। সেকেন্ডের ব্যবধানে মেহরিমাকে নিজের উপর ফেলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মেহরিমা আঁতকে ওঠে। ওর কাঁপাকাঁপি বেড়ে যায়। হৃদিত আরো শক্ত করে জড়িয়ে ধরে। যেন মেহরিমাকে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে নেওয়ার তীব্র প্রচেষ্টা করছে। অতঃপর কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, আম টায়ার্ড জান। একদম নড়াচড়া করবি না। আমি এখন একটু ঘুমাবো। হৃদিতের কথায় মেহরিমা শান্ত হয়ে যায়। পরম আবেশে হৃদিতের বুকে মাথা রেখে চোখজোড়া বন্ধ করে নেয়। মেহরিমার দিকে এক পলক চেয়ে হৃদিত মুচকি হেসে বলে, দ্যাটস মাই গুড অ্যাঞ্জেলা। বিষ্ণু নদীতে শিহাবের লাশ পাওয়া গেছে। গ্রামের এক জেলে অতি ভোরে নদীতে মাছ ধরতে যেয়ে শিহাবের লাশ পেয়েছে। শিহাবের বীভৎস লাশ দেখে গ্রামের মানুষ প্রচণ্ড ভয় পেয়েছে, সাথে অবাকও হয়েছে খুব। এত বীভৎসভাবে আদৌ কি কোনো মানুষ মারতে পারে? নাকি অন্য কিছুর কাজ এটা? গ্রামের সকলের মনে হাজারো প্রশ্ন খচখচ করছে। সবাই অতিদ্রুত লাশ দাফনের কাজে লেগে পড়েছে। পুলিশ ইতোমধ্যে নিজেদের দায়িত্ব পালন করেছে। সময় সকাল 8টা। দিনটা শুক্রবার। আজ আর বৃষ্টি নামেনি ধরণীর বুকে। অন্য দিনের মতোই ঝলমলে একটা দিন। পূর্ব দিগন্তে সূর্য বেশ তেজ নিয়ে উঠেছে। মেহরিমা অন্যমনস্ক হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। শিহাবের করুণ মৃত্যুর কথাটা শুনেছে মেহরিমা। হৃদিত এখনো ঘুমাচ্ছে। অবনী শেখ রান্না শেষ করে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে মেহরিমার পাশে এসে বসে। আজ সকাল থেকেই ভ্যাপসা গরম পড়া শুরু হয়েছে। হৃদিত রাতে কখন এসেছে? অবনী শেখের কথায় মেহরিমা নড়েচড়ে বসে। সময় নিয়ে জবাব দেয়, মধ্যরাতে। খেতে দিয়েছিলিস কিছু? খেতে দিতে চেয়েছিলাম, উনি খায়নি। ও আচ্ছা।
বেলা তো ভালোই হলো, যা রুমে যেয়ে দেখ হৃদিত ওঠে কিনা। মা। অবনী শেখ মেহরিমার দিকে তাকিয়েই যেন মেহরিমার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে বলে, সময় হলে সব জানতে পারবি। এখন এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে স্টাডিতে কনসেন্ট্রেশন দে। আজ হৃদিত তোকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে। এখন থেকে ওখানেই থাকবি। অবনী শেখের কথায় মেহরিমার চোখজোড়া ছলছল করে ওঠে। ফুপিয়ে কেঁদে ওঠে বলে, আমি যাব না মা। তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। মেহরিমার কথায় অবনী শেখের মন হু হু করে কেঁদে ওঠে। চোখে জলেরা ভিড় জমায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলে, যেতে হবেই মা। এটাই প্রকৃতির নিয়ম। আমরা বাধ্য। আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে কেন মা? তোর ভালোর জন্যই। কেন তুই খুশি না এই বিয়েতে? মেহরিমা কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অবনী শেখ মেহরিমাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, আমার মেয়ে সাহসী। আমার মেয়েকে আমি কঠিন সত্তায় তৈরি করেছি। আমার মেয়ে যেন অল্পতেই ভেঙে না পড়ে। সংসার জীবন যেমন কঠিন তেমন সহজ মা। সবটা তোর উপর ডিপেন্ড করবে। তুই যেরকম ভাবে হ্যান্ডেল করতে পারবি সেরকমই হবে সংসার জীবন। সব সময় নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। তবে নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোস করবি না। মনে রাখবি মেয়েদের আত্মসম্মান সবকিছুর ঊর্ধ্বে। কখনো অপাত্রে ভালোবাসা আর সম্মান দান করবি না। মানুষের ব্যবহার দিয়ে তাকে যাচাই বাছাই করবি। মনে থাকবে। মেহরিমা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, মনে থাকবে। আমার লক্ষ্মী মা। আর অন্যের কোনো কথায় হৃদিতকে কখনো ভুল বুঝবি না। মনে রাখবি স্বচক্ষে দেখাতেও মিস্টেক হতে পারে। ঝগড়া ঝামেলা এগুলো কখনো কোনো কিছুর সলিউশন হতে পারে না। নিজেদের মধ্যকার ঝামেলা নিজেরা ডিসকাশন করেই ঠিক করে নিবি। ঘরের কথা কখনো বাইরে বলে হাসির পাত্রী হবি না। আর এই বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা। কখনো যদি ওই বাড়িতে নিজেকে বোঝা মনে হয়, এক সেকেন্ডও অপচয় না করে তোর মায়ের বুকে ফিরে আসবি। মেহরিমা ঠোঁটে হাসি, চোখে পানি নিয়ে অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এত অদ্ভুত রকমের ভালো কেন? মেহরিমাকে এতটা বোঝে কিভাবে? সব মায়েরাই বোধহয় এমন হয়। অবনী, খেতে দাও। নাস্তা করে বাইরে যাব। জলিল শেখের কথায় অবনী শেখ মেহরিমার মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। মেহরিমার উদ্দেশ্যে বলে, রুমে যেয়ে হৃদিতকে উঠিয়ে ফ্রেশ হতে বল। আচ্ছা। ও বাবা, শিহাবের জানাজা কখন? 9টা 15-তে আম্মা। তুমি জানাজা যাবে বাবা? হুম। মেহরিমা আর কিছু না বলে গেস্ট রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। মেহরিমা রুমে এসে দেখে হৃদিত উপুর হয়ে ঠোঁটটা লাভ শেপ করে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। মেহরিমা গুটি গুটি পায়ে বিছানার নিকট এগিয়ে যায়। হৃদিতকে দেখতে নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। মেহরিমার খুব করে মন চাইল একটু আদর করে দিতে। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। এই ছেলে সুবিধার না একদম। কিছু তো একটা আছে এই ছেলের মাঝে। এই ছেলের কাছে আসলেই মেহরিমা কেমন যেন বেসামাল হয়ে যায়। না জানি কবে কি অঘটন ঘটিয়ে ফেলে। মেহরিমা নিজেকে খুব করে সামলায়। অতঃপর আস্তে আস্তে ডাক দেয়, এই শুনছেন? বেলা হয়েছে অনেক। উঠে পড়ুন। বাবা আপনার সাথে নাস্তা করার জন্য ওয়েট করছে। মেহরিমার কথা হৃদিত আদৌ শুনল কি শুনল না কে জানে। একটু নড়েছে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। মেহরিমা পড়েছে বিপাকে। এবার ডাকার জন্য গায়ে হাত দিতেই হৃদিত মেহরিমাকে একটানে নিজের নিচে নিয়ে ওর গায়ের উপর পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেহরিমা লজ্জায় আতঙ্কে হাঁসফাঁস করতে থাকে। শুনুন, দরজা খোলা। আপনি উঠে পড়ুন প্লিজ। হৃদিত ঘুম জড়ানো কণ্ঠেই বলে। তাহলে তুই কি চাচ্ছিস আমি দরজা লক করে দিয়ে আসি? হৃদিতের এহেন কণ্ঠস্বরে মেহরিমা থমকায়। বুকের মাঝে হৃৎপিণ্ডটা আবারও শব্দ তুলে ধক ধক করে চলেছে। মেহরিমা জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলে, বাইরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। এমন করবেন না প্লিজ। হস। বউজান। স্টপ টকিং। তুই না আমার ভালো বউ। তাহলে এত জ্বালাস কেন? চুপচাপ থাক। মেহরিমা মোচড়া মুচড়ি করতে করতে এক সময় শান্ত হয়ে যায়। এই ছেলের সাথে পেরে ওঠা সম্ভব নয়। মেহরিমা দীর্ঘশ্বাস ফেলে। হৃদিত চোখ বুজেই মুচকি হাসে। 5 মিনিট পর নিজে থেকেই মেহরিমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহরিমা হাঁফ ছেড়ে বাঁচে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত জানটাই বের হয়ে যেত।
15 মিনিট সময় নিয়ে হৃদিত ফ্রেশ হয়ে আসে। তারপর সবাই মিলে একসাথে সকালের নাস্তা করে। জলিল শেখের সাথে হৃদিত ও শিহাবের জানাজা শরিক হতে যায়। মেহরিমা মনে মনে খুব খুশি হয়। ওর ভালোবাসার মানুষটা কত ভালো। একটা নরপশুর জানাজায় শরিক হতে যাচ্ছে, তাও যে কিনা মেহরিমার সম্মান নিয়ে খেলতে চেয়েছিল। কত ভালো মনের মানুষ হৃদিত। কত সহজেই ক্ষমা করে দিয়েছে পশুটাকে। মেহরিমা মনে মনে শুকরিয়া আদায় করে যে ও সঠিক মানুষকেই ভালোবেসেছে, যার মধ্যে নেই কোনো হিংস্রতা, আছে শুধু মায়া আর ভালোবাসা। নিজের ভাবনায় নিজেই মুচকি হাসে মেহরিমা। মেহরিমার হাসি দেখে মাধবী বলে, কি রে মেহু, পাগল হলি নাকি? হঠাৎ হাসছিস কেন? কিছু না মাধুপু। ও মাধুপু, চলো না আমার সাথে চৌধুরী বাড়িতে। আজ থাকবে আমার সাথে। ধুর পাগলি, তাই হয় নাকি? বাবা মা একা হয়ে যাবে না? আর তাতে কি, এই তো 10 মিনিটের পথ। যখন মন চাইবে আমি চলে যাব। আর ওখানে ত্রিধা আছে তো। সমস্যা হবে না বোন। ওদের কথার মাঝেই হৃদিত আর জলিল শেখ বাসায় আসেন। হৃদিত এসে ধপ করে মেহরিমার পাশে বসে মেহরিমার ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাইরে খুব গরম বুঝলি, যা 1 গ্লাস ঠান্ডা পানি এনে দে। আর 10 মিনিটের মধ্যে লাগেজ গুছিয়ে নে, আমরা বের হব। হৃদিতের কাজে মেহরিমা লজ্জা পেলেও আপাতত লজ্জা এক পাশে রেখে হৃদিতের কথা মতো সব কাজ করে। পাছে যদি রেগে যেয়ে চিল্লাচিল্লি শুরু করে। সময় দুপুর 12টা বেজে 5 মিনিট। মেহরিমা, অবনী শেখ আর মাধবীর সাহায্যে সব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছে। এখন ওরা বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। বিদায় বেলা বড়ই হৃদয় বিদারক। মেহরিমা ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে। হৃদিত রীতিমতো বিরক্ত। তবুও চুপচাপ বকুল গাছের নিচে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জলিল শেখ হৃদিতের নিকট এগিয়ে যায়। হৃদিতের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা, মেহু আমাদের খুব আদরের। আমরা কখনো ওর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি। কিন্তু গত পরশুদিন কিভাবে কি হয়ে গেল। আমার প্রাণ তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। কখনো যদি ও তোমার কাছে বিরক্তির কারণ অথবা বোঝা হয়ে যায়, আমাকে শুধু একটাবার জানিও, আমি যে ওকে নিয়ে আসবো, কিন্তু তবুও ওকে কখনো কষ্ট দিও না বাবা। আমি বাবা হিসেবে ব্যর্থ আমার দায়িত্ব পালনে। তুমি হাজবেন্ড হিসেবে ব্যর্থ হও না বাবা। কথাগুলো বলে জলিল শেখ ঝরঝরিয়ে কেঁদে ফেলেন। মেহরিমার কান্না আরও বেড়ে যায়। অবনী শেখ ছলছল চোখে জলিল শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিত কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। পরক্ষণেই ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলে, আজ থেকে ওকে ভালো রাখার সব দায়িত্ব আমার বাবা। আমি একজন বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো। ওকে অভিযোগের জন্য কোনো সুযোগই দেব না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া রাখবেন বাবা। হৃদিতের কথায় জলিল শেখ চোখের পানি মুছে সন্তুষ্টির হাসি হাসেন। মেহরিমা জলিল শেখকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে একে একে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মাধবীর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। জলিল শেখ 2 হাতে মাধবীকে আগলে নেন। অবনী শেখ হৃদিতের নিকট এসে ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলে, নীলাক্ষীর প্রতি অনেক দায়িত্ব তোমার। আশা করি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করবে। সামনে কিন্তু বড় ঝড় উঠতে চলেছে হৃদিত। সব দিক মাথায় রেখো। আমি কখনো ও বাড়িতে পা দেব না। তোমাকেই নীলাক্ষীকে সব দিক থেকে আগলে রাখতে হবে। আমার দোয়া সব সময় তোমাদের সাথে আছে। আর এদিকের সবকিছু আমি সামলে নেব। সাবধানে থেকো। হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি। আপনার বিশ্বাস কখনো ভাঙবে না মা। আরিফ হাসান চৌধুরী জীবনে বড্ড ভুল করেছেন। এক প্রকার হেরেছেন তিনি। চৌধুরীরা অলওয়েজ ভুলই করে। ওরা কখনো জিততে পারে না। আমি কিন্তু জিতেছি মা। হৃদিত কথাটা বলেই হেসে ওঠে। অবনী শেখের মুখের হাসিটাও চওড়া হয়। হৃদিত সকলের থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে ভালোবেসে কাজ না হওয়ায় ধমকে ধামকে মেহরিমার কান্না থামিয়েছে হৃদিত। মেহরিমা এখন নিশ্চুপ হয়ে বসে আছে। 10 মিনিটের ব্যবধানে ওরা চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। হৃদিতের গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই সবাই ছুটে আসে ওদের নিকট। আজ চৌধুরী বাড়ির সবাই যেন একটু বেশিই খুশি। হৃদিত এই খুশির কারণ সবটাই জানে শুধু অজানা মেহরিমার নিকট। মেহরিমা সবার খুশি দেখে নিজেও খুব খুশি হয়। মেহরিমার মুখে হাসি দেখে হৃদিত যেন দেহে প্রাণ ফিরে পায়।
অ্যানাবেলার চোখের পানি হৃদিত একদমই মেনে নিতে পারে না। ভেতর থেকে তীব্র অশান্তি অনুভব হয়। নিজের ভাবনার মাঝেই হৃদিতের চোখ যায় চৌধুরী বাড়ির সদর দরজায়। হৃদিত কুটিল হেসে দরজার নিকট উপস্থিত মানুষ দুটোর দিকে তাকিয়ে থাকে। হৃদিতের তীক্ষ্ণ দৃষ্টির অর্থ খুব করে বুঝতে পারে মানব দুটো। যেন ওই তীক্ষ্ণ দৃষ্টি ওদেরকে ইঙ্গিত করে বলছে, সবে তো সব কিছুর শুরু। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদিতকে দেখে আসার আরিশা সদর দরজা থেকে সামনে এগিয়ে আসে। কেমন আছিস? আরে মন্ত্রী সাহেব যে, আর কতদিন এভাবে অন্যের চামচামি করবে বলতো? হৃদিত তুই কিন্তু একটা হাসিখুশি পরিবারের মাঝে দেয়াল তুলছিস। তাদের ভালো থাকাটা কেড়ে নিচ্ছিস। বিশ্বাসঘাতকদের পরিবার আবার হাসিখুশিও হয় নাকি? বিশ্বাসঘাতকদের সাথে আবার কিসের ভালো থাকা মন্ত্রী সাহেব? তোর জন্য বাবা মায়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। উরে বাবা, খুব ভয় পেলাম। হৃদিতের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। হৃদিতের একরোখামি কথাবার্তায় আশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা মা আসবে আজকে রাতে। ৩৫ বছরের রেকর্ড ভাঙতে নাকি নিজের স্বার্থ হাসিলের জন্য? তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস। সত্যি কথা জায়গা মতোই লাগে। আরে তোমরা থামো তো। তারিদিত ভাইউ শেষ পর্যন্ত ওই চরিত্রহীন পরিবারের মেয়েকেই বিয়ে করলে। তাও আবার ভালোবেসে। নিশ্চয় মেয়েটা ওর পরিবারের মতোই। আরিশার কথাগুলো কর্ণগোচর হতেই তৎক্ষণাৎ হৃদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। মন্ত্রী সাহেব তোমার বিলভড ওয়াইফকে বলে দেবে তার বাতাসের আগে চলা মুখটা যেন বন্ধ রাখে। না হলে দেখা যাচ্ছে তার বডিতে সব অর্গান আছে কিন্তু কথা বলার জন্য দুটো ঠোঁট আর জিহ্বাটা নেই। অ্যান্ড ইউ নো আমি কি করতে পারি? পুরুষালী থমথমে কণ্ঠে কথাগুলো বলে হৃদিত সদর দরজার দিকে হাঁটা ধরে। ততক্ষণে মেহরিমাকে নিয়ে চৌধুরী পরিবার ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। দিলে তো হৃদিতকে রাগিয়ে। আরিশা দয়া করে তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে। আমি শান্তি চাই। সব সময় তো তোমার এত কথা বলার প্রয়োজন দেখি না আমি। আম টায়ার্ড। রুমে যাচ্ছি। আশ্চর্য। ভুল কিছু তো বলিনি আমি। চরিত্রহীনকে তো চরিত্রহীনই বলবো তাই না? তুমি সবটা জানো না। কোনো কিছু না জেনে কারোর দিকে আঙ্গুল তোলার কোনো রাইট নেই তোমার। তাহলে আমাকে সব সত্যিটা বলো। আমি বাধ্য নই। নিজের কথা শেষ করে বড় বড় কদম ফেলে ওখান থেকে প্রস্থান করে আস। আরিশা রত চক্ষু দিয়ে আশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও দেখবো আর কতদিন এই চৌধুরী পরিবার ফেরেশতার মুকুট পরে থাকতে পারে। এখন তো আমি আর একা নই। চৌধুরীদের দুর্ভোগ অতি নিকটে। আরিশার ঠোঁটে কুটিল হাসি। মেহরিমাকে ঘিরে ধরেছে সবাই মিলে। সবার এত এত প্রশ্ন। মেহরিমা সবার সব প্রশ্নের উত্তর দিতে যে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। হৃদিত 2 মিনিট মতো দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করে। মেহরিমা রুমে আয় ফার্স্ট। এই প্রথম হৃদিতের মুখে নিজের নাম শুনে মেহরিমার অদ্ভুত এক অনুভূতি হয়। তাও আবার পুরো নাম ধরে ডেকেছে। যে নামে সচরাচর কেউ ডাকে না। বলা চলে এই নাম শুনতে মেহরিমা মোটেও অভ্যস্ত না। মেহরিমা পিছন ফিরতেই দেখে হৃদিত হাওয়া। ততক্ষণে দোতলায় উঠে পড়েছে। চৌধুরী বাড়ি দেখাশোনা করে আবুল চাচা লাগেজ নিয়ে উপরে ছুটছে। উপস্থিত সবার মুখে চাপা হাসি। এই ত্রিধা মেহুমাকে হৃদিতের রুমে দিয়ে আয়। আমার ছেলেটার নিশ্চয় কোনো দরকার। আর ছোট কিচেনে চল। আজ তুই আর আমি মিলে অনেক পদের রান্না করব। কতগুলো বছর পর বড় ভাইয়া আর ভাবি আসবে। আমার তো খুশিতে কান্না পাচ্ছে। হ্যাঁ আপা চলেন। হাতে অনেক কাজ। আতিয়া চৌধুরী আয়েশা চৌধুরীর কথায় সহমত পোষণ করে দুজনে একসঙ্গে কিচেনে চলে যায়। ওনাদের সাহায্য করার জন্য রাবেয়া ফরিনা চাচিও কিচেনের দিকে যায়। থেকে যায় তাবান, তাইফ, ত্রিধা আর মেহরিমা। ভাবি আপনার বয়স কত? তাইফের ভাবি আর আপনি সম্বোধনে মেহরিমা খানিকটা লজ্জা পায়। মুচকি হেসে জবাব দেয়, ১৯ বছর ৫ মাস রানিং ভাইয়া। মেহরিমার কথায় তাইফ কিছু একটা ভেবে অবিশ্বাস্য কণ্ঠে বলে, ১৯ বছর ৫ মাস বয়সে আপনি মাত্র একাদশ শ্রেণীতে পড়েন ভাবি। মেহরিমার লজ্জা এবার আকাশ ছোঁয়া। মুখটা মলিন করে বলে, সেই কথা আর বলবেন না তাইফ ভাইয়া। সব মায়ের জন্য হয়েছে। প্লে, নার্সারি পড়িয়েও আবার ক্লাস 1-এ 2 বছর পড়িয়েছে। তাই তো এই অবস্থা আমার। মেহরিমার কথায় তাবান হেসে বলে, সমস্যা নেই ভাবি। আপনার সাথে ভাইয়ার বয়স একদম খাপে খাপ।
আপনাদের দুজনকে পাশাপাশি দাঁড়ালে যা লাগে না ভাবি, পুরাই রাজজোটক। তাবানের কথায় মেহরিমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। তাবান ভাইয়া, ওনার বয়স কত? 27 রানিং। মেহরিমা মনে মনে হিসাব কষে। হৃদিত আর মেহরিমার এইজ ডিফারেন্স প্রায় 7 ইয়ার্স। ওদের কথার মাঝে আবারও হৃদিতের ডাক শোনা যায়। ত্রিধা দ্রুত মেহরিমাকে হৃদিতের রুমের সামনে দিয়ে আসে। মেহরিমা হৃদিতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেমন এক অজানা ভয়, আবার ভালো লাগা মনের মাঝে উকি দিচ্ছে। মেহরিমা এই প্রথম হৃদিতের রুমে পা রাখবে, তাও তার ওয়াইফ হিসেবে, এজন্যই হয়তো এমন অনুভূতি। আর 1 মিনিটও যদি দরজার সামনে দাঁড়িয়ে নষ্ট করিস। আইসোয়ার। হৃদিতের কথা মাঝ পথে থামিয়ে দিয়ে দরজাটা আস্তে করে খুলে ভেতরে প্রবেশ করে মেহরিমার। ভেতরে প্রবেশ করতেই মেহরিমা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। কিছুক্ষণের জন্য থমকায়। ওর মনে হচ্ছে ও ভুলে কোনো পার্পল ইউনিভার্সে চলে এসেছে। পুরো রুম পার্পল কালারে ডেকোরেশন করা। রুমের ওয়াল, বেডশিট থেকে শুরু করে ক্যাবিনেট সব পার্পল কালারের। রুমের অর্ধশতাধিক অংশ অন্ধকার। জানালার পর্দা নামানো। পর্দার ফাঁকে ফাঁকে সামান্য আলো এসে উকি দিচ্ছে রুমটাতে। রুমের মধ্যে পার্পল কালারের ফেইরি লাইটগুলো মৃদু আলোয় জ্বলছে। চোখ ধাঁধানো সুন্দর এক পরিবেশ। মেহরিমা অবাক চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস অনুভব করতেই মেহরিমা আঁতকে উঠে ওখান থেকে সরে দাঁড়ানোর প্রয়াস করতে চাইল। কিন্তু তার আগেই হৃদিত নিজের বলিষ্ঠ হাতজোড়া দিয়ে মেহরিমার নরম কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহরিমারও অম্মুত ঘাড়ে থুতনি রেখে বলে, পছন্দ হয়েছে। মেহরিমা কাপা কাপা কণ্ঠে জবাব দেয়, কিসের কথা বলছেন? এই রুম, আমাদের রুম পছন্দ হয়েছে। খুব। আমার থেকেও বেশি। হৃদিত এতটা নিকটে থাকায় মেহরিমার নাজেহাল অবস্থা। বুকটা লাগামহীনভাবে ধরফর করেই চলেছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। শরীরে শক্তি পাচ্ছে না এক বিন্দুও। তার মধ্যে হৃদিতের হাস্কি ভয়েসের এমন প্রশ্নে মেহরিমা বেসামাল হয়ে পড়ার উপক্রম। তবুও নিজেকে সামলায়। জবাব দেয়, আপনার থেকে ইম্পর্ট্যান্ট আপাতত আমার লাইফে কিছু নেই। মেহরিমার কথায় হৃদিত সন্তুষ্টির হাসি হাসে। মেহরিমার ঘাড়ে গুনে গুনে 3টা ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। ফেইরি লাইটগুলো অফ করে দেয়। জানালার পর্দাগুলো সরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো রুম প্রকৃতির আবছা আলোয় ঝলমল করে ওঠে। হৃদিতের রুমটা দোতলার একদম কোনায় হওয়ায় সম্পূর্ণ গাছপালায় আচ্ছাদিত। যার ফলস্বরূপ রুমে আলো সম্পূর্ণরূপে এসে পৌঁছাতে পারে না। গাছপালার ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করে আলো। ক্যাবিনেটে তোর সকল ড্রেস আছে। ওয়াশরুমে যে শাওয়ার নে। রিফ্রেশ লাগবে। মেহরিমা তখনও অনবরত কেঁপে চলেছে। এই প্রথম পাওয়া ঠোঁটের স্পর্শে মেহরিমার মনের মাঝে তোলপাড় শুরু হয়ে গেছে। ভেতরে ভেতরে কেমন ছটফট অনুভূত হচ্ছে। মেহরিমা নতুন সব অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আজ। মেহরিমার উসখুস অবস্থা দেখে হৃদিতের ঠোঁটে দুষ্টু হাসি খেলে যায়। কাম ডাউন লিটল কিটি। জান ইউ নো ইট শ্যান ইউ ফিলিংস ফর আসো। জাস্ট ফিল ইট। হৃদিতের এমন বেফাঁস কথায় মেহরিমা লজ্জা পেয়ে যায়। হৃদিতের সামনে থেকে তাড়াতাড়ি পালানোর জন্য বলে, আমার ড্রেস তো লাগেজে ছিল। ক্যাবিনেটে আমি রেখেছি। মেহরিমা আর কিছু না বলে ক্যাবিনেট থেকে একটা মেরুন কালারের 3 পিচ নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তাড়াহুড়ো করে টাওয়ালটা নিতেও ভুলে যায়। হৃদিত মেহরিমার যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হাসে। অতঃপর রুমের অসমাপ্ত কাজগুলো গোছাতে লেগে পড়ে। তার অ্যানাবেলাকে এখনো অনেক সারপ্রাইজ দেওয়া বাকি। হৃদিতের ব্যালকনির চারিপাশ জুড়ে সুউচ্চ সারি সারি গাছ। শো শো শব্দে উঁচু সেই গাছের ছোট বড় পাতার ফাঁক ফোকর দিয়ে বয়ে চলেছে হিমেল হাওয়া। মেঘের মতো করে উড়ে আসা শুভ্র শীতল সেই হাওয়ার পরশ মুহূর্তের মধ্যেই দেহের মনের সকল ক্লান্তি ভুলিয়ে দেয়। একটু একটু করে ঘনিয়ে আসছে অন্ধকার। এখনই ধরণীর বুকে সন্ধ্যা নামবে। দিনের শেষ রেখায় দেখা মেলে নাম না জানা কত শত প্রজাতির পাখি আর কীটপতঙ্গের। শোনা যায় অচেনা পাখি ও ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার গুঞ্জন। যারা গ্রামে বসবাস করেন, সন্ধ্যা নামলে জোনাকি পোকার মিছিল, ঝিঝি পোকার ডাকের সঙ্গে তাদের সখ্যতা বেশ দারুণ। কেননা সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার ঝি ঝি সঙ্গীত আর জোনাকি পোকার মশাল আলোর মিছিল মানেই এক অন্যরকম অনুভূতি। সময় সন্ধ্যা 7টা।
মেহরিমা মাগরিবের নামাজ পড়ে এসে হৃদিতের ব্যালকনিতে বসে প্রকৃতির মন মাতানো সৌন্দর্য উপভোগ করছে। হৃদিতের ব্যালকনিটা একটু অন্যরকম। ছাদবিহীন ব্যালকনিটা সুবিশাল অম্বরের নিচে অবস্থিত। ব্যালকনিতে আছে অনেক প্রজাতির ফুলের গাছ। আরও আছে ছোট্ট একটা আর্টিফিশিয়াল ফুলের দলনা। বেলি ফুলের সুবাসে ভরে উঠেছে ব্যালকনির চারিপাশ। বলা চলে মেহরিমা এক প্রকার বাধ্য হয়েই ব্যালকনির দলনায় বসে আছে। অবশ্য এটাতে মেহরিমার ভালোই হয়েছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারছে। মেহরিমা মনে মনে ভেবে নেয় হৃদিতকে বড় করে একটা থ্যাঙ্কস জানাবে। হৃদিত রুম লক করে কি করছে কে জানে। মেহরিমার জন্য নাকি কি একটা সারপ্রাইজ আছে এটাই বলেছে মেহরিমাকে। আজ একদিন এই হৃদিতের পাগলামিতে মেহরিমা আবিষ্ট হয়ে পড়েছে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। মেহরিমার হঠাৎ করেই দুপুরের কথা মনে পড়ে যায়। মেহরিমা শাওয়ার নেওয়ার পরে উপলব্ধি করতে পারে ও টাওয়াল নিয়ে যায়নি ওয়াশরুমে। 10 মিনিট মতো উসখুস করেও অতিরিক্ত লজ্জায় পড়ে হৃদিতের থেকে টাওয়াল চাইতে পারে না মেহরিমা। যখন ওড়না দিয়ে মাথা মোছার চিন্তা ভাবনা করে ঠিক তক্ষুনি ওয়াশরুমের দরজায় নক করে ভদ্র ছেলের মতো মেহরিমাকে টাওয়ালটা দেয় হৃদিত। আর ছোট ছোট কেয়ারিং তো আছেই। এই একদিনেই হৃদিতের প্রতি মেহরিমার ভালোবাসা, শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছে। ব্যালকনির দরজা খোলার শব্দে মেহরিমা পেছনে ঘুরে তাকায়। হৃদিত একটা সফট কাপড় এনে মেহরিমার চোখ বেঁধে দেয়। মেহরিমা ভয়ে হৃদিতের হাত মচে ধরে। চোখ বাঁধলেন কেন? তোকে এখান থেকে ফেলে দেব বলে। মেহরিমা ভয় পেয়ে যায়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমাকে ফেলে দেবেন না প্লিজ। আমি বাঁচতে চাই। কার সাথে? মেহরিমা সময় নিয়ে জবাব দেয়, আপনার সাথে। শুধু আমার সাথেই। আমাদের বাচ্চার সাথে না। হৃদিতের কথায় মেহরিমার চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। হৃদিত আর কথা না বাড়িয়ে মেহরিমাকে রুমে নিয়ে আসে। শাড়ি পরতে পারিস। হু। এই নে ওয়াশ রুম থেকে এই শাড়িটা পরে আয়। আম ওয়েটিং। কিন্তু আমার তো চোখ বাঁধা। আমার সাথে চল। হৃদিত মেহরিমার হাত ধরে ওয়াশরুমের দরজার সামনে নিয়ে যায়। মেহরিমার চোখজোড়া খুলে দেয়। আমি বাইরে থেকে লক করে দিচ্ছি। তুই ফার্স্ট শাড়ি পরে আয়। কান্ট ওয়েট অ্যানিমোর। হৃদিতের কথা মতো মেহরিমা 20 মিনিট সময় নিয়ে শাড়ি পরা শেষ করে ওয়াশরুমের দরজায় নক করে। হৃদিত যেন এই অপেক্ষাতেই ছিল। চট করে দরজা খুলে দেয়। মেহরিমা ব্ল্যাক কালারের একটা পাতলা জর্জেট শাড়ি পরেছে। জর্জেট কাপড়ের ব্লাউজের হাতাটা কনুই পর্যন্ত লম্বা। পিছনের ফিতা দুটো বেঁধে অযত্নে পিঠের উপরে ফেলে রেখেছে। তাছাড়া পিঠে এক টুকরো কাপড়ও নেই। হাঁটু সমান ঘন কালো কেশগুলো পিছনে মেলে দেওয়া। মেহরিমা লজ্জায় রাঙা মুখ নামিয়ে রেখেছে। ক্যান্ডেলের মৃদু আলোয় মেহরিমাকে বড্ড আবেদনময়ী দেখাচ্ছে। হৃদিত মহাবিষ্টের ন্যায় চেয়ে থাকে কিতকাল। আস্তে আস্তে মেহরিমার নিকট এগিয়ে যায়। ধীর অস্পষ্ট স্বরে বলে, আমাকে আর কত পাগল করবি? তোকে দেখলে আমি আর আমার মধ্যে কেন থাকি না জান। আমার মন চুরি করার এত বড় সাহস কোথায় পেলি মেহু পাখি? হৃদিতের ইনটক্সিকেটিং হাস্কি ভয়েস কর্ণগোচর হতেই মেহরিমার শান্ত মন অশান্ত হয়ে পড়ে। ঠিক হৃদিতের মতোই হৃৎপিণ্ড শব্দ তুলে ধক ধক করে চলেছে। মেহরিমা দৃষ্টি তুলে তাকায় হৃদিতের দিকে। মুহূর্তেই দুই জোড়া চোখের নীরব দৃষ্টি মিলে যায়। মেহরিমা সেকেন্ডের ব্যবধানে দৃষ্টি নামিয়ে নেয়। ওই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টির গভীরতা বোঝার ক্ষমতা মেহরিমার নেই। হৃদিত আরেকটু এগিয়ে যেতেই মেহরিমা দেওয়ালের সাথে মিশে যায়। হৃদিত মেহরিমার একদম কাছাকাছি যেয়ে দাঁড়ায়। মেহরিমার মুখের উপর হালকা ঝুঁকে ফু দিতেই মেহরিমা পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নেয়। হৃদিত মুচকি হেসে আরেকটু ঘনিষ্ঠ হয়। মেহরিমার উন্মুক্ত পেটে হাত রাখতেই মেহরিমা কেঁপে ওঠে। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। হৃদিত মেহরিমার নরম পেট খামচে ধরে অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। সময় নিয়ে ছাড়ে মেহরিমাকে। পরক্ষণেই গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসার পরশে মেহরিমাকে ভরিয়ে দিতে থাকে। গলায় নিজের আধিপত্য বিস্তার করে তবেই ক্ষান্ত হয় হৃদিত। মেহরিমা তখন দিশেহারা। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে ব্যস্ত। হৃদিত মেহরিমার চোখের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে কিছুক্ষণ। অনায়াসেই নিজের প্রেয়সীর চোখের অব্যক্ত ভাষা বুঝে ফেলে। মেহরিমা লজ্জায় আর্স্ট হয়ে চোখ নামিয়ে ফ্লোরে দৃষ্টিপাত করে। বৌজান শুধু আমাকে দেখলেই হবে। পুরো রুমটা তো দেখবি একবার। তোর জন্যই তো এত কিছুর আয়োজন করা।
হৃদিতের কথায় মেহরিমা ফ্লোর থেকে নজর তুলে রুমের চারিদিকে তাকায়। পুরো রুম পার্পল কালারের ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করা। ফেইরি লাইটের পরিমাণ আরও বেড়েছে। ছোট শত শত ক্যান্ডেল জ্বলছে রুমের মধ্যে। সেই আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রুমের চারিপাশের দেওয়ালে মেহরিমার শত শত ছবি টাঙানো। কয়েকটা জাস্ট ফটোশুট, বাকি সবগুলোই আর্ট করা। মেহরিমা কিছুক্ষণের জন্য থমকায়। ছলো চোখে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। হৃদিতের ঠোঁটে ভুবন ভোলানোর মিষ্টি হাসি। মেহরিমা হঠাৎ করেই দৌড়ে যেয়ে হৃদিতকে ঝাপটে জড়িয়ে ধরে। হৃদিত যেন আগে থেকেই জানতো এমনটাই ঘটবে। শক্ত করে বুকের মধ্যিখানে জড়িয়ে নেয় নিজের অ্যানাবেলাকে। কিছু নির্জন সুখকর সময় পার হয়ে যায় একে অপরের উষ্ণ আলিঙ্গনে। হৃদিত মেহরিমাকে ছেড়ে দিয়ে রুমের লাইট অন করে। লাইটের তীব্র আলোয় মেহরিমা ঘুরে ঘুরে মুগ্ধ নয়নে নিজের ছবিগুলো দেখতে থাকে। কতটা যত্ন, ভালোবাসা নিয়ে এঁকেছে এক একটা ছবি। কিছু ছবি দেখে লজ্জাও পেয়ে যায় মেহরিমা। কয়েকটা ছবিতে পোশাক বেশ খোলামেলা ভাবে এঁকেছে। তবে ততটাও না। মেহরিমা লাজুক হাসে। মনে মনে আওড়ায় এই ছেলে একটা বদ্ধ পাগল। হৃদিত মেহরিমার নিকট এগিয়ে এসে বলে, আমার লিটল কিটির কি পছন্দ হয়েছে সারপ্রাইজ? আপনি খুব সুন্দর আর্ট করতে পারেন। আইট নো। গিভ মি আনসার। খুব, খুব, খুব পছন্দ হয়েছে। আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল এটা। চল ব্যালকনিতে যায়। আজ পূর্ণিমা। জ্যোৎস্না বিলাস করি দুজনে মিলে। এই ছবিগুলো এভাবেই থাকবে। কোনো সমস্যা? এভাবে সবাই দেখলে কি ভাববে? আমার ওই ছবিগুলো তো। মেহরিমা লজ্জায় নিজের কথা শেষ করতে পারে না। হৃদিত মেহরিমার না বলা কথাটা চট করেই বুঝে ফেলে। আমার রুমে কারোর আসার পারমিশন নেই। নট অ্যালাউ, বুঝলি? ওগুলো তো জাস্ট পিকচার। তুই সারা দিন রাত ওভাবে থাকলেও কোনো সমস্যা হবে না। ট্রাস্ট না হলে একদিন ট্রাই করে দেখতে পারিস। কথাটা বলেই দুষ্টু হাসে হৃদিত। লজ্জায় মেহরিমার কান মুখ গরম হয়ে ওঠে। এক প্রকার পালিয়ে ব্যালকনিতে চলে যায়। হৃদিত গিটার কাঁধে নিয়ে প্যান্টের পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে ব্যালকনির উদ্দেশ্যে হাঁটা ধরে। আজ আর মেহরিমার মুতি নেই। দিন পেরিয়ে ধরণীর বুকে নেমে আসা একটি রজনীর অদ্ভুত সৌন্দর্যকে যদি বর্ণনা করা হয় তাহলে সবার প্রথমেই চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণিমা রাতের দৃশ্য। মানুষের মনকে মোহগ্রস্ত করে এক মায়াম রজনীর সূচনা করে পূর্ণিমার চাঁদ। না আলো, না আধার, এমন এক রহস্যের মায়াজালে মানব মনকে বন্দী করতে পারে শুধু ওই দূর আকাশের থালার মতো বড় গোল চাঁদটা। রাতের নিস্তব্ধতা গলিয়ে দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। হালকা ঠান্ডা ঝিরিঝিরি পবন বইছে। শীতের আগমনী বার্তা যেন। মেহরিমা আর হৃদিত ব্যালকনির দোলনায় বসে আছে। জ্যোৎস্না ভরা রাত। চাঁদ তার নিজের সবটুকু আলো পৃথিবীর বুকে ঢেলে দিয়ে পৃথিবীকে নতুন রূপে সাজিয়েছে। মেহরিমা হাঁটুর উপর মাথা রেখে পা জোড়া বুকে জড়িয়ে বসে আছে। নজর পাশে বসা নিজের ব্যক্তিগত সুদর্শন পুরুষটার দিকে। চাঁদের আলোয় নীল রঙের মণি জোড়া ঝলমল করছে। হৃদিত, মেহরিমার দুজনের ঠোঁটেই মুচকি হাসি। হঠাৎ হৃদিতের গিটার থেকে ভেসে আসে আশিকি টুর তুম হি হো গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই জ্যোৎস্না রাতের অপূর্ব সৌন্দর্যের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিলেমিশে তৈরি করেছে মন মাতানো এক চমৎকার পরিবেশ। হৃদিত নিজের পুরুষালী সুমধুর কণ্ঠে গান গেয়ে থামে। মেহরিমা চোখ বন্ধ করে অনুভব করে হৃদিতের গাওয়া গানের প্রতিটি লাইন। কি সুন্দর ভালোবাসা, মাধুর্য মিশিয়ে গাইল গানটা। গানের মধ্যে দিয়ে নিজের অব্যক্ত কথাগুলো অনায়াসে প্রকাশ করে দিল। গান থেমে যাওয়ার সাথে সাথেই চোখজোড়া খুলে হৃদিতের দিকে দৃষ্টিপাত করে মেহরিমা। হৃদিত মেহরিমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহরিমা প্রফুল্ল কণ্ঠে বলে, আপনার গানের গলা মারাত্মক। এই দিয়ে 3 দিন শুনলাম আপনার গান। আপনি কি সব পারেন? সব বলতে? এই ধরুন, আপনি গান গাইতে পারেন, আর্ট করতে পারেন, ফুটবল ক্রিকেট খেলতে পারেন, পড়াশোনাতেও কত ভালো। আমার পড়াশোনা সম্পর্কে কতটুকু জানিস তুই? সব জানি আমি। আপনি ঢাবি ম্যাথ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। কিভাবে জানিস? আরে আমি তো ত্রিধুর থেকে সব সময় আপনার খোঁজ খবর নিই। আপনার বিষয়ে A to Z সব জানি আমি। মুড নিয়ে বলে মেহরিমা। হৃদিত মৃদু হেসে বলে, দ্যাটস গুড। আই লাইক ইট। তুই শুধু আমাকে নিয়ে, আমার বিষয় নিয়েই চিন্তা ভাবনা করবি। তোর মন,
মস্তিষ্ক সবটা জুড়ে শুধুমাত্র আমি থাকব। তোর পৃথিবী জুড়ে শুধু হৃদিত নামটাই থাকবে, আর কেউ না। মেহরিমা মুচকি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে। বকা মেহরিমা কথাটার গভীর অর্থ বুঝেও যেন বুঝল না। 3 দিন গান কিভাবে শুনলি? আমি তো আজ দিয়ে 2 দিন তোকে গান শোনালাম। একদিন চুরি করে শুনেছিলাম। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। স্টিলিং ইজ আ সিন। হৃদিতের কথায় মেহরিমা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, আই নো বাট ওটা তো ওরকম চুরি ছিল না। বি প্রিপেয়ার্ড ফর পানিশমেন্ট। মেহরিমা আঁতকে ওঠে বলে, কিসের পানিশমেন্ট? মেহরিমা নিজের কথা শেষ করার সাথে সাথে নিজেকে হৃদিতের উরুর উপর অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই অধৈর্যরা হৃদিতের আয়ত্তে চলে যায়। হৃদিত মেহরিমাকে ছেড়ে দিয়েই কোলে উঠিয়ে নেয়। দ্রুত কদমে রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আই কান্ট সোনা। প্রিপেয়ার ইউরসেলফ ফর টুনাইট। হৃদিত বিছানায় এক প্রকার ছুঁড়ে মারে মেহরিমাকে। শার্টের বাটনে দ্রুত হাত চালাতে থাকে। হৃদিতের এই নতুন রূপে মেহরিমা ভীত হয়ে পড়ে। ভয়ে শুকনো ঢোক গেলে। হঠাৎ করেই ভয় ওর ক্ষুধা পেয়ে যায়। হৃদিত 1 মিনিটেই শার্ট আনবাটন করে ফেলে। মেহরিমার উপর উঠে পিঠে হাত রেখে ফিতা ধরতে নিলেই মেহরিমা চিৎকার দিয়ে বলে ওঠে, আমার ক্ষুধা পেয়েছে, খাবো। মেহরিমার তাৎক্ষণিক চিৎকারে হৃদিতের হাত জোড়া থেমে যায়। মেহরিমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, হ্যাঁ সেটার প্রিপারেশনই তো নিচ্ছি। ভাত খাবো। এই সময়ে মেহরিমার এহেন কথায় হৃদিত যেন আকাশ থেকে পড়ে। ঠোঁট ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা, 2 মিনিট ওয়েট কর। হৃদিত তাবানকে কল দিয়ে খাবার দিয়ে যেতে বলে। 2 মিনিটের মাথায় দরজায় নক করে তাবান। হৃদিত খাবার আনতে এগিয়ে যায়। দরজা খুলতেই তাবান হাসি মুখে খাবারের প্লেট এগিয়ে দেয়। হৃদিত খাবার নিয়ে দরজা লক করে দেয়। মেহরিমার নিকট এসে খাবার ধরিয়ে দেয় হাতের। সময় 15 মিনিট। ফাস্ট শেষ কর। এর 1 সেকেন্ডও বেশি সময় লাগলে তোর অবস্থা আরো খারাপ হবে। বিরিয়ানি দেখতেই মেহরিমা খুশি হয়ে যায়। দৌড়ে ওয়াশরুম যেয়ে ঝটপট ফ্রেশ হয়ে এসে খেতে শুরু করে দেয়। কয়েক লোকমা মুখে দেওয়ার পর হৃদিতের কথা মনে পড়ে। মেহরিমা অসহায় চোখে হৃদিতের দিকে তাকায়। হৃদিত স্বাভাবিক চাহনি দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আপনি খাবেন না? আমার জন্য তুই আছিস। সময় আর মাত্র 12 মিনিট। এবার আর মেহরিমা কেঁপায়। দিন দুনিয়া ভুলে 10 মিনিটে বিরিয়ানি শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে। পরক্ষণেই হৃদিতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায়। ফুলো গাল দুটো লালচে আভায় ছেয়ে যায়। শেষ। হৃদিতের কথায় মেহরিমা প্রশ্নাত্মক দৃষ্টি দিয়ে তাকায়। হৃদিত আবারও বলে, তোর সব কাজ শেষ? মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়তেই তড়িৎ গতিতে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপর নিজের ভার ছেড়ে দেয় হৃদিত। অধৈর্যরা নিজের অধর দিয়ে আঁকড়ে ধরে। মেহরিমা কিছুক্ষণ মোচড়া মুচড়ি করে করে শান্ত হয়ে যায়। নিজেও হৃদিতের ডাকে সাড়া দেয়। হৃদিত যেন এটারই অপেক্ষায় ছিল। ধৈর্যহীন হয়ে পুরো শরীরে নিজের আধিপত্য বিস্তার করতে লেগে পড়ে। মেহরিমা নরম কণ্ঠে আস্তে করে বলে, লাইটটা বন্ধ করুন প্লিজ। উমুম। এভাবেই থাক, প্লিজ। হৃদিত চোখ তুলে মেহরিমার দিকে তাকায়। মেহরিমার অস্বস্তিতে হাঁসফাঁস করা লজ্জায় আর্স্ট হওয়া মুখমণ্ডল চক্ষু গোচর হয়। হৃদিত হাত বাড়িয়ে লাইট অফ করে দিয়ে পুনরায় মেহরিমাতে ডুব দেয়। মেহরিমা হৃদিতের আরও নতুন একটা রূপের সাথে পরিচিত হয়। ছেলেটা সত্যিই পাগল। শুধু মেহরিমার জন্য পাগল। এই বদ্ধ পাগলটাকেই লাগবে মেহরিমার। বাইরে শনশন করে বাতাস বইছে। প্রকৃতির ঠান্ডা ফিরোফিরে বাতাসে জানালার পর্দা ক্ষণে ক্ষণে উড়ে যেয়ে চাঁদের আলো উকি দিচ্ছে রুমে। বদ্ধ রুমে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। চাঁদের আলো মেহরিমার মুখে এসে পড়ছে বারংবার। চাঁদের আবছা হলদে আলোয় মেহরিমার লজ্জারাঙা মুখখানি দেখতে রক্তিম কৃষ্ণচূড়ার মতো লাগছে। অশ্রুসিক্ত নেত্র। ভেজা আখি পল্লব। হৃদিত ওই অশ্রুসিক্ত নেত্রের গভীরেই নিজের বিনাশ, মরণ দেখতে পাই। নরম আদুরে স্বরে আওড়াই, আমার বিনাশিনী, আমার প্রাণনাশিনী, আমার অ্যানাবেলা। সময় মধ্যরাত। চৌধুরী পরিবারের সকল সদস্য ড্রয়িং রুমে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে চৌধুরী বাড়ির বড় ছেলে আরিফ হাসান চৌধুরীর জন্য। দীর্ঘ ৩৫ বছর পর আজ চৌধুরী বাড়িতে পা রাখবেন তিনি। তার নিজের জন্মস্থান ছাড়ার পিছনে রয়েছে এক কঠিন গল্প। আজ হাত ঘড়িতে সময় দেখে নেয়।
রাত 12:45। আরিফ চৌধুরীর আসতে সর্বোচ্চ আর 5 মিনিট সময় লাগতে পারে। ঘড়ি ধরে ঠিক 3 মিনিটের মাথায় গাড়ির শো শো শব্দ শোনা যায় চৌধুরী বাড়ির আঙ্গিনায়। সবাই ছুটে বাইরে চলে যায়। আরিফ হাসান চৌধুরী আর শ্রেয়া চৌধুরী গাড়ি থেকে নেমে আসে। বিয়ের পরে এই প্রথম শ্বশুর বাড়িতে পা রাখেন শ্রেয়া চৌধুরী। চৌধুরী বাড়ির মাটিতে পা রাখতেই আরিফ চৌধুরীর বুক কেঁপে ওঠে। সেই চিরচেনা নীর। হাজারো স্মৃতি জমে আছে এই বাড়িকে ঘিরে, এই গ্রামকে ঘিরে, এই গ্রামের মানুষকে ঘিরে। আজাদ চৌধুরী এগিয়ে এসে জড়িয়ে ধরেন আরিফ চৌধুরীকে। আরিফ চৌধুরী আজাদ চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপস্থিত সকলের চোখে পানি। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তুই কেমন আছিস? আবরার আসবে না? আমিও ভালো আছি ভাইজান। আবরার ছুটি নিতে চেয়েছে ভাইজান। ও নিশ্চয় আসবে। তবে ও তো ফরেইন কান্ট্রিতে আছে। একটু লেট হবে। তারপর সবার সাথে ভালো মন্দ অনেক কথা বলে আরিফ চৌধুরী। কয়েক মিনিটের ব্যবধানেই শ্রেয়া চৌধুরীর সাথে মিশে গেছে আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী। যেন নিজেদের আপন বোন। শ্রেয়া চৌধুরী দুজনের ব্যবহারে মুগ্ধ হন। দোতলা থেকে সবটাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে হৃদিত। ঠোঁটে বাঁকা হাসি। যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই শেষ করবে হৃদিত। হঠাৎ হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। হৃদিত ফোনের স্ক্রিনে নজর রাখে। আনসেভ নাম্বার থেকে টেক্সট এসেছে। নিজের ধ্বংস দেখতে নিশ্চয় কারোর ভালো লাগে না। আফসোস সেই দিন সন্নিকটে। টেক্সটটা পড়ে হৃদিত তাচ্ছিল্যের হাসি দেয়। নিজের ধ্বংস কেউ যদি নিজে ডেকে আনে তাহলে হৃদিতের আর কি করার। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। হৃদিত জানালা থেকে সরে যেতেই আরিফ চৌধুরী নিজের দৃষ্টি নামিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মেহরিমা কমফোর্টার মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। গায়ে হৃদিতের সাদা শার্ট যেটা মেহরিমার হাঁটু ছুঁয়েছে। হৃদিত এক লাফে বিছানায় উঠে মেহরিমার কমফোর্টারের মধ্যে ঢুকে পড়ে। কপালে ভালোবাসার পরশ দিয়ে দুহাতে জড়িয়ে নেয় নিজের সাথে। মেহরিমা একটু নড়েচড়ে উঠে হৃদিতের উন্মুক্ত বুকে মুখ গুজে আবারও গভীর তন্দ্রায় তলিয়ে যায়। হৃদিত এক দৃষ্টিতে মেহরিমার দিকে তাকিয়ে থাকে। সময় সকাল 8:05। মাধবী মন ভার করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অবনী শেখ রান্না শেষ করে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। জলিল শেখও বাইরে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়। মাধু আম্মা তোমার কোচিং থেকে পিকনিকের অ্যারেঞ্জ করেছে শুনলাম। তুমি পিকনিকে অ্যাটেন্ড করবে না? না বাবা। মাধবীর কথার পৃষ্ঠে জলিল শেখ প্রশ্ন করার আগেই অবনী শেখ জিজ্ঞাসা করে। কেন? কোনো সমস্যা? মাধবী সময় নিয়ে জবাব দেয়। মাসিহা ভাইয়ের করা ওই ঝামেলার পর থেকে কোচিংয়ের গ্রামের সবাই কেমন একটা নজরে তাকায় আমার দিকে। আমার ভালো লাগে না একদম। ওদের নজর দেখে মনে হয় আমার গায়ে নোংরা লেগে আছে। কথাগুলো বলতে বলতে মাধবী ফুঁপিয়ে ওঠে। অবনী শেখ এগিয়ে এসে মাধবীর পাশে বসে। মাধবীর হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তোর ইচ্ছে আছে পিকনিকে অ্যাটেন্ড করার? হ্যাঁ মা। কিন্তু আমি অ্যাটেন্ড করব না। ওরা আবার যদি উল্টা পাল্টা কিছু বলে বসে। মানুষ কি বলবে তুই সেটা নিয়ে ভয় পাচ্ছিস? বোকা মেয়ে আমার। আজ তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? আচ্ছা মা। সাপোজ তুই এখন মারা গেলি। তুই মারা যাওয়া মাত্রই মানুষ তোর নামটাও আর মুখে নিবে না। বলবে, লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়ায় তোলো, লাশটা কবর দেও। অনেকে তোরাতে ভয় পাবে বলে তোর মৃত মুখটাও দেখতে চাইবে না ব্যাস। আর এই মানুষ কি বলবে ভেবে তুই গোটা একটা জীবন কাটিয়ে দিতে চাচ্ছিস। আশ্চর্য। জীবনটা তোর অন্যের না। তাই যতদিন বেঁচে থাকবি নিজের মতো করে বাঁচবি। সমালোচনাকারী তোর সমালোচনা করবেই, সেটা তুই ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে। তাই নিজের আত্মতৃপ্তির কথা আগে ভাববি। এই জীবনটা খুব ছোট্ট রে মা। নিজের আত্মতৃপ্তি নিয়ে বাঁচবি অলওয়েজ। কলমে ইশরাত তন্নি। অবনী শেখের কথাগুলো মাধবীর মস্তিষ্কে তড়িৎ গতিতে প্রভাব ফেলে। সেকেন্ডের ব্যবধানে মাধবীর চোখে মুখে কাঠিন্যের ছাপ ফুটে ওঠে। তেজস্বী কণ্ঠে বলে, ঠিক বলেছ মা। জীবনটা আমার। তাই আমি নিজের মতো করে আত্মতৃপ্তি নিয়ে বাঁচব। এই তো আমার সোনা মা সহজেই বুঝে গেছে। অবনী শেখ মাধবীকে দুহাতে বুকে আগলে নেয়। জলিল শেখ ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকে কিতকাল। এই মানুষটার কথা জাদুর মতো কাজ করে সব সময়।
ভাগ্যিস এই মানুষটাকে জীবনে পেয়েছিল, না হলে এই ছোট্ট জীবনটা বোধহয় আর উপভোগ করা হতো না জলিল শেখের। এক পাক্ষিকভাবে ভালোবেসে সেই স্বপ্নের রাজকুমারীর সাথে আজ সংসার করছে। তার দুটো কন্যা সন্তানের জনক হতে পেরেছে। একটা হাসিখুশি পরিবার পেয়েছে। জলিল শেখের জীবন পরিপূর্ণ। একজন মানুষের এর থেকে আর কিই বা চাওয়ার থাকে। চৌধুরী পরিবারের সবাই নাস্তার টেবিলে বসে আছে। অপেক্ষা করছে হৃদিত আর মেহরিমার জন্য। আজ চৌধুরী বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সেই আগের মতোই খুশিতে ছেয়ে গেছে বাড়ির চারিপাশ। সবার মুখে হাসি। 20 মিনিট অপেক্ষা করার পর হৃদিত আর মেহরিমা নিচে আসে। মেহরিমা গতকাল আর আরিশার সাথে পরিচিত হয়েছে। ইভেন আরিশার সাথে বেশ ভাবও জমে গেছে মেহরিমার। আজ নাস্তার টেবিলে আরও দুটো অপরিচিত মুখ দেখতেই মেহরিমা ভাবুক হয়ে পড়ে। পরক্ষণেই হৃদিত আর আশের সাথে ফেইসের মিল খুঁজে পেতেই মেহরিমা যা বোঝার বুঝে যায়। ওনাদের সাথে মিষ্টি কণ্ঠে সালাম বিনিময় করে। আরিফ চৌধুরী মেহরিমার মুখের দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকায়। সেই চিরচেনা পরিচিত এক মায়াবী মুখ মানসপটে ভেসে ওঠে। মেহরিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই এক প্রকার টেনে এনে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয় হৃদিত। হৃদিতের কাজে মেহরিমা লজ্জা পেয়ে যায়, সাথে অবাকও হয়। হৃদিত নিজের মা বাবাকে দেখেও যেন দেখল না। হৃদিতের এহেন ব্যবহারে শ্রেয়া চৌধুরীর চোখজোড়া ছলছল করে ওঠে। মেহরিমা সহ সবাই সেটা লক্ষ্য করে। আরিফ হাসান চৌধুরী মলিন মুখে ঠায় বসে রয়। কেউ আর কোনো কথা না বলে চুপচাপ বসে নাস্তা করতে শুরু করে। খাওয়ার শেষের দিকে আরিফ চৌধুরীর উদ্দেশ্যে বলে, বাবা, আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে। এভাবে কাজ ফেলে এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার কাঁধে অনেক দায়িত্ব। নাস্তা শেষ করে বাইরে যাব। চেয়ারম্যান জলিল আঙ্কেলের সাথে দেখা করে গ্রামের সমস্যাগুলো জেনে সেগুলো ঠিক করার পরিকল্পনা করতে হবে। তুমিও যাবে আমার সঙ্গে? আচ্ছা, ঠিক আছে। আরিশা মামুনি আমাদের সাথে থাকুক কিছুদিন এখানে। হ্যাঁ বাবা, আরিশা এখানেই থাকবে। আমি একটু শান্তি চাই। আশের শেষ কথাটা শুনে সবাই ওর দিকে দৃষ্টিপাত করে। আরিশা অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকে। সেটা লক্ষ্য করতেই আমতা আমতা করে বলে, আরিশা এখানে থাকলে অনেক ভালো থাকবে। ওর তো গ্রাম খুব পছন্দ। আর ও শান্তিতে থাকলে আমিও শান্তিতেই থাকব। আশের কথা শুনে সবাই মুচকি হাসে। কেবল হৃদিত ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আশের দিকে। এমপি স্যার নতুন বেআইয়ের সাথে দেখা করতে যাবেন। আই হোপ কিপটামো করে আমার সম্মান নষ্ট করবেন না। আপনাদের সম্মান না থাকলেও আমার সম্মান আছে। কথাগুলো বলে বেসিনে হাত ধুতে চলে যায় হৃদিত। হৃদিতের ব্যবহারে মেহরিমা সহ সবাই যেন অবাকের উপর অবাক হচ্ছে। আরিফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। এর শেষ কথায় উনি নিজেও জানেন না। তবে উনি বুঝতে পারছেন ওনার ছেলে খেলার ছক পুরোপুরি উল্টে দিয়েছে। যার ফলস্বরূপ ওনাকে বারবার আবারও সেই বিভৎস অতীতের সম্মুখীন হতে হবে। চৌধুরী পরিবারের ছোট সদস্যেরা সবাই একসাথে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে। হৃদিত ওর বাগান বাড়িতে গেছে প্রায় 2 ঘন্টা হতে চলল। সূর্যি মামার অবস্থান ঠিক মাথার উপরে। ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠেছে সকলে। রাতে ঠান্ডা আর দিনে গরম, এভাবে মানুষের জীবন রীতিমতো অসহনীয় হয়ে পড়েছে। মেহরিমাকে পেয়ে চৌধুরী পরিবারের সবার আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। আরিশা বড় বোনের মতো হয়ে উঠেছে মাত্র দুদিনেই। মেহু বাবার বাসায় যাবে না। বিয়ের পরে হাজব্যান্ডের সাথে বাবার বাসায় যায় তো মেয়েরা। আরিশার কথায় মেহরিমা মুখের হাসি বজায় রেখেই বলে, উনি গেলে যাব। এটা কেমন কথা মেহু? এগুলো বিয়ের রুলস। আর তোমাদের বিয়েটাও তো ঠিকভাবে হয়নি। বৌভা তো হবে না। অ্যাটলিস্ট এই রুলসগুলো তো মানতেই পারো। ভাবি আমি ওনার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। এখানে কথা বলার কি আছে? আজব। তুমি যা বলবে হৃদিত শুনতে বাধ্য। তুমি কি মেরুদণ্ডহীন মেয়ে নাকি? আচ্ছা সত্যি করে বলো তো, হৃদিত কি সত্যিই তোমায় ভালোবেসে বিয়ে করেছে নাকি তোমার সম্মান রক্ষা করতে? আর শোনো বড়পু হিসেবে একটা কথা বলি, সময় থাকতে হৃদিতরে শাড়ির আঁচলে বেঁধে ফেলো। ব্যাটা মানুষের মন কখন কোন দিকে চলে যায় বলা তো যায় না। আরিশার কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে একবার মেহরিমার দিকে তাকায় আর একবার আরিশার দিকে তাকায়। আরিশার ঠোঁটের কোণে হাসি। মেহরিমার তাজা ক্ষত আরও তাজা করে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট ছিল।
চোখে জলেরা এসে ভিড় জমায়, পরক্ষণেই অবনী শেখের বলা কথাটা মনে পড়ে যায়, মেয়েদের আত্মসম্মান সবকিছুর ঊর্ধ্বে। মেহরিমা গলায় আটকে আসা কান্নাটুকু গিলে নেয়। চঞ্চল হাতে চোখমুখ মুছে কাঠিন্যতার সহিত বলে, উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি অন্য কোনো রিজনের জন্য বিয়ে করেছে সেটা আমাদের পার্সোনাল ম্যাটার ভাবি। আর যে পাখি আমার তাকে খাঁচায় বন্দি করে রাখলেও আমারই থাকবে, মুক্ত আকাশে উড়তে দিলেও দিন শেষে আমার কাছেই ফিরে আসবে, কারণ তার শেষ গন্তব্যস্থল শুধুই আমি। মেহরিমার জবাব শুনে আরিশার তোতা মুখ ভতা হয়ে যায়। ত্রিধা, তাবান, তাইফের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। নিস্তব্ধতার মাঝেই হৃদিতের গম্ভীর স্বর ভেসে আসে, ত্রিধু, মেহরিমাকে নিয়ে বাড়ির ভেতরে যা। সবাই তৎক্ষণাৎ কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে দৃষ্টিপাত করে। হৃদিতের গায়ে থাকা আকাশি রঙা শার্টটা ভিজে শক্তপোক্ত শরীরের সাথে লেপ্টে গেছে। ঘাড় ছুঁই ছুঁই বড় চুলগুলো কপালের উপর অযত্নে পড়ে আছে। পুরুষালী শানিত চোয়াল আরো বেশি শানিত লাগছে। মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে সোজা এখানেই এসেছে। হৃদিত বাগান বাড়িতে গেছিল হ্যান্সেল আর হ্যারিকে সঙ্গে নিয়ে আসতে। এখন থেকে নিজের সাথেই রাখবে। হৃদিত বাসায় এসেছে 5 মিনিট হতে চলল। 2 ঘন্টা যাবৎ অ্যানাবেলাকে না দেখতে পেয়ে হৃদিতের মনে অশান্তি শুরু হয়ে গেছিল। সেই অশান্তি কমাতেই দ্রুত ড্রাইভিং করে বাসায় এসেছে। দৌড়ে দোতলায় উঠে নিজের রুমে যেয়ে সেখানে মেহরিমাকে দেখতে না পেতেই মাথা খারাপ হয়ে যায় হৃদিতের। ঘরের জিনিসপত্র পুরো লণ্ডভণ্ড করে ফেলে। ব্যালকনিতে খোঁজার উদ্দেশ্যে পা বাড়াতেই পুকুর পাড়ে মেহরিমাকে দেখতে পায়। তারপর এক ছুটে পুকুর পাড়ে উপস্থিত হয়। আর উপস্থিত হতেই আরিশা, মেহরিমার সব কথোপকথন শুনতে পায়। হৃদিতের কথায় সবাই উঠে চলে যেতে নিলেই হৃদিত বলে, ভাবি আপনাকে যেতে বলিনি। ত্রিধু, মেহরিমাকে আমার রুমে দিয়ে আসবি। তাবান, গাড়িতে হ্যান্সেল, হ্যারি আছে। ওদের বের করে বাগানে নিয়ে আয়। নিজের কথা শেষ করে তাবানের দিকে গাড়ির সুইচ ছুঁড়ে মারে হৃদিত। তাবান সেটা নিয়ে তাইফের সাথে ওখান থেকে প্রস্থান করে। ত্রিধাও মেহরিমাকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। মেহরিমা যাওয়ার আগে ছলছল চোখে হৃদিতের দিকে তাকায়। মেহরিমার চোখের পানি লক্ষ্য করতেই হৃদিতের বুকে আগুন জ্বলে ওঠে। আরিশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে হিসহিসিয়ে বলে, ইউ নো আই হেট স্লাট। আই ডোন্ট ওয়ানা টক টু ইউ। আই জাস্ট ওয়ানা স্টে অ্যাওয়ে ফ্রম মাই অ্যানাবেলা। তীব্র অপমানে আরিশার চোখমুখ শক্ত হয়ে ওঠে। ভেতরে ভেতরের আগে ফুঁচতে থাকে। তবুও মুখে হাসি টেনেই বলে, পারলে তোমার বউকে আমার থেকে দূরে রাখো। আমাদের মাঝে মেহরিমাকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করার মতো ভুল নিশ্চয় করবে না। 6 মাস আগের কথা এত সহজেই ভুলে গেলে? সংসার করার ইচ্ছা আছে তো নাকি? হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি। আরিশা হৃদিতের কথায় কিংকর্তব্য বিমূঢ়। এই ছেলেকে হালকাভাবে নেওয়া মানেই নিজের পায়ে নিজেই কুড়াল মারার। পরক্ষণেই 6 মাস আগের কথা মনে পড়তেই আরিশার বুক কেঁপে ওঠে। হৃদিত আর কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরতেই আরিশা উঁচু কণ্ঠে বলে, ফুপিমনি আসবে নেক্সট উইকে। আরিশার কথায় হৃদিতের পা জোড়া থেমে যায়। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে। তোমার শুভাকাঙ্ক্ষী ঠিক তোমার মতোই মাথামোটা। কথাটা বলেই সামনের দিকে হাঁটা ধরে হৃদিত। আরিশা চোখমুখ কুঁচকে হৃদিতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হৃদিতের রুমের ব্যালকনি থেকে সবটাই দেখে মেহরিমা ব্যস্ত পায়ে রুমে প্রবেশ করে। রুমের অগোছালো অবস্থা দেখে মেহরিমা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগে দৌড়ে ব্যালকনিতে যাওয়ার সময় কিছুই খেয়াল করেছিল না। তবে ওর খুব ভালো করে মনে আছে যখন রুম থেকে বের হয় তখন সব ঠিকঠাক ছিল। তাহলে এখন এরকম অবস্থা কি করে হলো? রাত 10টা বেজে 5 মিনিট। শেখ পরিবারে রাতের খাওয়ার আয়োজন চলছে। অবনী শেখ খাবার সার্ভ শেষ করে একটা চেয়ার টেনে বসে। নিজেও খেতে শুরু করে। জলিল শেখের চোখ মুখ কেমন শুকনো লাগছে। খাবারও খাচ্ছে না তেমন। অবনী শেখ সেটা লক্ষ্য করতেই বলে, কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে তুমি কি টেনশন? জলিল শেখ কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আগামীকাল চৌধুরী পরিবারের সবাইকে দাওয়াত করেছি। আজ সকালে আমার সাথে দেখা করেছে এমপি আরিফ হাসান চৌধুরী আর ওনার বড় ছেলে মন্ত্রী আজ চৌধুরী। নতুন আত্মীয় আমার। ভদ্রতা বজায় রাখতে দাওয়াত করেছিলাম। ওনারা গ্রহণ করেছে। জলিল শেখের কথায় অবনী শেখ মুচকি হেসে বলেন,
হ্যাঁ, তো এখানে টেনশন করার কি আছে? দাওয়াত দিয়েছো, ভালো করেছো। এমনিতেও দাওয়াত দিতেই হতো ওনাদের। এই সুযোগে নীলাক্ষী আর হৃদিত এসে কিছুদিন এখানে থেকে যাবেনে। তুমি এত সহজেই সব ভুলে গেলে অবনী। অতীত মনে রেখে নিজেকে কষ্ট দেওয়ার মতো মেয়ে আমি না। আর ওই পরিবারের সাথে আমার মেয়ে জড়িয়ে আছে এখন। এতটুকু তো করতেই হবে আমাদের। অবনী শেখের কথায় জলিল শেখের বুক থেকে পাথর নেমে যায়। এত সহজেই যে সবটা মেনে নেবে সেটা জলিল শেখ ভাবতেও পারেনি। অবশ্য অবনী শেখের দ্বারা সব পসিবল। মাধবী নীরব দর্শক। মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আর বাবা মায়ের কথোপকথন শুনছে। মেহরিমা আসবে শুনেই মাধবীর মনটা ফুরফুরে হয়ে যায়। মেহরিমা ঠান্ডা ফিরফিরে বাতাসে ব্যালকনির দোলনায় বসে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা হঠাৎ করেই কেমন বিষাদে ছেয়ে গেছে। মনের মাঝে হাজারো প্রশ্ন, চিন্তা ঘোরপাক খাচ্ছে। এই বাড়িতে এসে কেমন যেন গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছে। তখন দুপুরে হৃদিত রুমে এসে একাই সব পরিষ্কার করে গোছগাছ করে আবারও আগের মতো ঝকঝকে করে ফেলে রুম। মেহরিমা হেল্প করতে চাইলেও না করে দেয়। ইভেন ওই টপিকে প্রশ্ন করলেও হৃদিত বারবার ইগনোর করছে টপিকটা। মনের মাঝে বড্ড অশান্তি অনুভব হচ্ছে মেহরিমার। ইতোমধ্যে ফোনে 3বার অবনী শেখের সাথে কথা বলেছে। তবুও শান্তি পাচ্ছে না। মায়ের কোলে মাথা রেখে শুতে পারলে বোধহয় একটু শান্তি অনুভব হতো। মেহরিমার ভাবনার মাঝেই ওর পাশে হৃদিত এসে বসে। মেহরিমা ধ্যানচ্যুত হয়। পাশে বসা হৃদিতের দিকে চোখ তুলে তাকায়। মন খারাপ। উহু। শরীর খারাপ। উহু। পেইন কিলার নিয়েছিলিস? হুম। মায়ের কথা মনে পড়ছে। মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। হৃদিত মুচকি হেসে মেহরিমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেয়। হৃদিতের প্রশস্ত বুকে প্রশান্তিতে মাথা রাখে মেহরিমা। কাল নিয়ে যাব। খুশি। মেহরিমার মুখে হাসি ফুটে ওঠে। খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? সত্যি। একটা কথা জিজ্ঞাসা করব? হু। ওই দরজাটা কিসের? ব্যালকনির সাথে লাগোয়া কাচের একটা দরজা হাতের ইশারায় দেখিয়ে বলে। হৃদিত মেহরিমার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ দিয়ে বলে, আমার পার্সোনাল লাইব্রেরি, আর্ট রুম ওটা। আমি দেখতে চাই। আচ্ছা দেখাবো। হৃদিত কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করে, দুপুরে রুমে এসে তোকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাই রাগের মাথায় ওরকমটা করে ফেলেছি। তোকে এক সেকেন্ড না দেখলে আমার অস্থির লাগে খুব। আই ওয়ানা স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। মেহরিমা তৃপ্তির হাসি দিয়ে বলে, ডোন্ট প্রমিস, জাস্ট প্রুভ। অবভিয়াসলি আই উইল প্রুভ ইট। ওদের কথার মাঝেই হ্যান্সেল আর হ্যারি ছুটে এসে ওদের সামনে বসে লেজ নাড়াতে থাকে। এই একদিনেই মেহরিমার ভক্ত হয়ে গেছে দুটো। ঘুমাবি না? হ্যাঁ। কথা শেষ করার সাথে সাথেই নিজেকে শূন্যে অনুভব করে মেহরিমা। ভয় হৃদিতের গলা জড়িয়ে ধরে। হৃদিত রুমে এসে মেহরিমাকে শুইয়ে দেয় বেডে। রুমের দরজা, জানালা, লাইট সব অফ করে দিয়ে এসি অন করে দেয়। মেহরিমার গায়ে কমফোর্টার তুলে দিয়ে নিজেও ওটার মধ্যে ঢুকে পড়ে। মেহরিমাকে জড়িয়ে ধরে কপালে দীর্ঘ ভালোবাসার পরশ দিয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। মেহরিমা মুচকি হেসে হৃদিতের বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেয়। মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ আগের নিজের আকাশ পাতাল ভাবনা ভুলে যায়। সময় দুপুর বেলা। ঘড়ির কাঁটা ঘুরে 1:45 চৌধুরী পরিবারের সবাই উপস্থিত হয়েছে শেখ বাড়িতে। আনন্দপুর থানার এসআই অমিত সাহাও জলিল শেখের দাওয়াত গ্রহণ করেছেন। সবার মাঝে তিনিও উপস্থিত আছেন। মেহরিমা নিজের বাড়িতে আসতেই উৎফুল্ল হয়ে উঠেছে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। হৃদিত শান্ত চোখে সবটা দেখছে। চোখ মুখ মোটেও স্বাভাবিক লাগছে না। মেহরিমা এখানে এসে যেন হৃদিতকে ভুলতেই বসেছে। 20 মিনিটের মধ্যে একবারও হৃদিতের খোঁজ নেয়নি। অবনী শেখ, মাধবী আর মেহরিমা নাস্তা নিয়ে আসে সকলের জন্য। অবনী শেখকে দেখতেই আরিফ চৌধুরী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। অতীতের ক্ষতটা তাজা হয়ে ওঠে। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নেয়। অন্য কারোর স্ত্রীকে নিয়ে ভাবতে মোটেও ইচ্ছুক নন তিনি। কিন্তু মনকি আর মস্তিষ্কের কথা শুনে সে চলে তার নিজ ইচ্ছায়। শ্রেয়া চৌধুরী নীরব চোখে আরিফ চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। এখানে এই বাড়িতে আসার একটুও ইচ্ছা ছিল না ওনার। এক প্রকার বাধ্য হয়েই এসেছে এখানে। স্ত্রী হিসেবে মনের অবস্থা বুঝতে পারে।
নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত ওনাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। অবনী শেখ ইসবে নির্বিকার রয়েছে। মুচকি হেসে সকলের সাথে সালাম বিনিময় করে। ম্যানার্স রক্ষার্থে আরিফ চৌধুরীর সাথে ভালো মন্দ দুটো কথা বলে। শ্রেয়া চৌধুরীর সেটুকুও যেন সহ্য হয় না। কিন্তু উনি অপারগ, কিছুই করার নেই ওনার। নিজের একটা ভুলের শাস্তি তিলে তিলে পাচ্ছে এখন। শ্রেয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। হৃদিত সবটা লক্ষ্য করতেই বাঁকা হাসে। আপনারা সবাই আজ এখানে থেকে যান, খুশি হব আমরা। জলিল শেখের কথায় আরিফ চৌধুরী বলে, সেটা তো সম্ভব না ভাই। আজ রাতে ঢাকা ব্যাক করবে। 15 মিনিটেরই তো রাস্তা। যখন মন চাই চলে আসা যাবে। এমপি স্যারের বোধহয় আমার শ্বশুরবাড়ির মানুষজনকে পছন্দ হয়েছে। ওনাদের ব্যবহারে মুগ্ধ হয়েছে। তাই এখানে বারবার আসতে ইচ্ছে হচ্ছে, তাই না স্যার? হৃদিতের জায়গা মতো মারা খোঁচাটা সবাই বুঝল, শুধু অবুঝের ন্যায় চেয়ে রইল অমিত সাহা, মাধবী, মেহরিমার। হৃদিতের কথায় চৌধুরী পরিবারের সকলের মুখের হাসি মিলিয়ে যায়। পরিবেশ কয়েক সেকেন্ডের ব্যবধানে থমথমে হয়ে ওঠে। পরিবেশ ঠিক করার জন্য জলিল শেখ আলতো কেসে বলেন, দুপুরের খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে তো। অবনী, খাবার সার্ভ করো। অবনী শেখ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনে যেতে নিলেই আয়েশা চৌধুরী বলে, আপা আমি আর আতিয়া আপনাকে সাহায্য করি চলেন। একা হাতে এত কাজ সামলানো কষ্ট হয়ে যাবে। দয়া করে না করবেন না। আমরা আপনার বোনের মতোই। আয়েশা চৌধুরীর কথায় অবনী শেখের বুকের মাঝে কেঁপে ওঠে। মনে পড়ে যায় অতীতের কিছু সুখকর স্মৃতি। না করতে পারে না ওনাদেরকে। আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরীকে সাথে নিয়েই কিচেনে চলে যায়। তিনজনে মিলে দ্রুত হাতে 10 মিনিটের মধ্যেই খাবার সার্ভ করে ফেলে। আগে পুরুষেরা খেয়ে নেবে, তারপর মেয়েরা। এভাবেই খাওয়ার পর্ব শেষ হয়। সময় বিকাল বেলা। মেহরিমাদের বাড়ির আঙ্গিনায় বড় বকুল গাছটার নিচে চেয়ার পেতে ছোট বড় সকলে আড্ডায় মশগুল। উপস্থিত নেই হৃদিত আর বাড়ির মহিলারা। মেহরিমা মাঝে মাঝে হৃদিতের করা কাজে, ব্যবহারে বড্ড অবাক হয়। রুমে একা বসে কি করছে কে জানে। খাওয়ার সময়ই কথা পাকাপাকি হয়েছে, মেহরিমা আর হৃদিত কিছুদিন এখানে থাকবে। মেহরিমা সেই খুশিতেই নেচে বেড়াচ্ছে। তবে চোখ কান খোলা রেখেছে। চৌধুরী পরিবারের মধ্যে যে একটা গোলক ধাঁধা আছে সেটা খুব সহজেই বুঝে গেছে মেহরিমা। কোনো ক্লু পেলেও পেতে পারে। আয়েশা চৌধুরী, আতিয়া চৌধুরী, অবনী শেখ মিলে বিকালের হালকা পাতলা নাস্তা নিয়ে আসে। সবার অনুরোধে ওনারা তিনজন আড্ডায় সামিল হয়। জলিল ভাই, সামনে বছর তো আবার ইলেকশন। আপনি ইলেকশন করবেন তো? আরিফ চৌধুরীর কথায় জলিল শেখ মৃদু হেসে বলে, না ভাই, আর ইচ্ছা নেই। অনেক তো করলাম অন্যের উপকার। বয়স হয়েছে, এখন নিজের পরিবার, নিজেকে একটু সময় দেই। হায়াতের তো আর বয়স নেই। কখন আল্লাহ ডাক দিয়ে দেবেন আর আমি আল্লাহর বান্দা তার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করব। তাই আর যেই কয়টা দিন বেঁচে আছি কোনো ঝামেলা ছাড়া শান্তিতে কাটাতে চাই। জলিল শেখের কথায় উপস্থিত সবাই মৃত্যুর কথা স্মরণ করে। ইহজীবনের সদা কঠিন সত্যের কথা স্মরণ করতেই সকলের গায়ের পশম দাঁড়িয়ে যায়। ছোট্ট এই জীবনে কত শত ভুলই করে থাকি আমরা। আজাদ চৌধুরী বলে, ঠিক বলেছেন ভাই। এটাই উত্তম সিদ্ধান্ত। জলিল শেখ হাসেন। অমিত সাহা ক্ষণে ক্ষণে অবনী শেখের দিকে তাকায়। এই কঠিন সত্তার মানবীর মধ্যে আলাদা কিছু তো একটা আছেই, যা ওই মানবীকে হাজারো নারীর মধ্যে থেকেও আলাদা করে রাখে। হঠাৎ সকলের সম্মুখে আরিশা বলে ওঠে, অবনী আন্টি আপনি দেখতে মাশা আল্লাহ খুব সুন্দর। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার মতো সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আরিশার কথায় সবাই অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। ফুলহাতার কামিজ পরিধান করা, লম্বায় হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত, ঢোলাঢালা সালোয়ার, ওড়নাটা খুব সুন্দর করে মাথায় আটকানো। শুধুমাত্র উজ্জ্বল মুখমণ্ডল, চকচকে হাত দুটো আর পা দুটো দেখা যাচ্ছে। একদম মার্জিত বেশভূষা। সবার তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে অবনী শেখ মুচকি হেসে বলে, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। আমরা মানুষেরা মানুষকে অসুন্দর বানাই, আল্লাহ না। অতি সাধারণ কথার মাঝেই অসাধারণ কিছু একটা ছিল। সবাই মুগ্ধ হয় অবনী শেখের মার্জিত সুস্পষ্ট জবাবে। অমিত সাহা মুগ্ধ নয়নে চেয়ে থাকে কিতকাল। আরিশা এবার বুঝতে পারে মেহরিমা ঠিক অবনী শেখের মতোই হয়েছে। আশ হাত ধরি যে চোখ বুলিয়ে বলে, এবার উঠতে হবে আমাদেরকে।
সন্ধ্যার পরপরই আমাকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আয়েশের কথায় সবাই সহমত জানিয়ে বিদায় নেয়। আরিফ চৌধুরী অবনী শেখের দিকে এক পলক চেয়ে শেখ বাড়ি ত্যাগ করেন। চৌধুরী পরিবারের সকলে চলে গেলেও থেকে যায় অমিত সাহা। মেহরিমা আর মাধবী ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। আঙ্গিনায় উপস্থিত আছে জলিল শেখ, অবনী শেখ আর অমিত সাহা। অবনী শেখ ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে নিয়েও থেমে যায়। মেয়েদের দিকে নজর দেওয়া পাপ। আর যদি সেই মেয়ে বিবাহিত হয় তাহলে তো তার দিকে নজর দেওয়া মহাপাপ। নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শিখুন। বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করুন। আশা করি আমার দ্বিতীয় রূপ আপনাকে দেখাতে হবে না। এই পর্যন্তই থেমে যাবেন। কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে অবনী শেখ বাড়ির ভেতরে চলে যায়। অমিত সাহা অবনী শেখের সুস্পষ্ট কথায় লজ্জা পেয়ে যান। জলিল শেখও ঘটনা কিছুটা আঁচ করতে পারে। মেহরিমা দরজা খুলে নিজের রুমে প্রবেশ করতেই ভয় পেয়ে যায়। অন্ধকারে ছেয়ে আছে পুরো রুম। জানালাগুলো বন্ধ করা। কোনোটু শব্দ নেই রুমের মধ্যে। শোনা যাচ্ছে শুধু ফ্যান চলার শো শো শব্দ। কেমন গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে রুমের মধ্যে। হঠাৎ শব্দ করে রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। মেহরিমা ভয় আঁতকে উঠে দরদরিয়ে ঘামতে শুরু করে। মনে পড়ে যায় সেই বীভৎস রাতের কথা। সেকেন্ডের ব্যবধানে ঠান্ডা একটা হাত শাড়ির আঁচল গলিয়ে ও অম্মুত কোমর স্পর্শ করে। কোমরে চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। স্পর্শটা চিনতে এক সেকেন্ডও সময় লাগে না মেহরিমার। হঠাৎ কানের কাছে ভেসে আসে উদ্ভট একটা কণ্ঠস্বর। তোর কাছে এই পৃথিবীতে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? আমার নাকি অন্য কারোর? টাইম ইজ অনলি 5 সেকেন্ডস। আনসার মি কুইকলি। হিমশীতল তীক্ষ্ণ কণ্ঠস্বর কর্ণগোচর হতেই মেহরিমার ছোট্ট বুকটা অজানা ভয় কেঁপে ওঠে। এক ঝটকায় কোমর থেকে বলিষ্ঠ হাতটা ছুঁড়ে ফেলে। পেছনে ঘুরতেই তৎক্ষণাৎ একটা মোমবাতি জ্বলে ওঠে। অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে সেই আবছা হলদে আলো হাড়হিম করা পরিবেশ তৈরি করেছে। মেহরিমার গা ছমছম করে ওঠে। মোমবাতির আবছা আলোয় সামনে উপস্থিত মানবের হিংস্র মুখমণ্ডল চক্ষু গোচর হতেই ভয় ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতে নেয় মেহরিমা। তার আগেই বিদ্যুতের গতিতে দুটো শক্ত পেশিবহুল হাত এগিয়ে এসে কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহরিমা পিটপিট করে চোখজোড়া মেলে তাকায়। লাইটের তীব্র আলো সহ্য করতে না পেরে পরক্ষণেই চোখজোড়া বন্ধ করে নেয়। সময় নিয়ে আবারও চোখ মেলে তাকায়। দৃষ্টি ঝাপসা লাগছে। সেই ঝাপসা দৃষ্টি দিয়েই তাকিয়ে দেখে একপাশে হৃদিত বসে আছে ওর ডান হাত ধরে। অপর পাশে অবনী শেখ চিন্তিত মুখে বসে আছেন। ওনার পাশেই মাধবী, জলিল শেখ বসা। সবার চোখে মুখেই উদ্বেগের চিহ্ন। মেহরিমাকে সময় দেয় সকলে। কিছুক্ষণ অতিক্রম হওয়ার পরে মেহরিমা নিজে থেকেই বলে, আমি উঠে বসব। মেহরিমা মুখ থেকে কথাটা বের করার সাথে সাথেই হৃদিত যত্ন সহকারে ওকে উঠিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। এবার অবনী শেখ মুখ খোলে। কি হয়েছিল নীলাক্ষী? এভাবে হঠাৎ সেন্সলেস হলি কিভাবে? অবনী শেখের কথায় মেহরিমার চোখের সামনে শেষ বিকালের সেই ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। চোখ মুখে আধার নেমে আসে। চাহনিতে আতঙ্ক সৃষ্টি হয়। অবনী শেখের থেকে দৃষ্টি সরিয়ে হৃদিতের দিকে তাকায়। হৃদিত স্বাভাবিক দৃষ্টি দিয়েই মেহরিমার দিকে তাকিয়ে আছে। মেহরিমা সাহস পায় যেন। বলতে শুরু করে, আমি বিকালে রুমে এসেছিলাম। রুমে এসে দেখি পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। তখন রুমে হৃদিত ভাইয়ের উপস্থিতি অনুভব করি। তারপর একটা উদ্ভট কণ্ঠস্বর কর্ণগোচর হয়। লাল চোখের হিংস্র একটা মুখ দেখতেই আমি ভয়ে সেন্স হারিয়ে ফেলি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পারিনি আমি। তারপর আর কিছু মনে নেই আমার। কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলে শেষ করে মেহরিমা। হৃদিত সাইড টেবিল থেকে এক গ্লাস পানি মেহরিমাকে সযত্নে খাইয়ে দিয়ে মৃদু হেসে বলে, আমি তো তোদের বাসার পিছনে বাগানে ছিলাম। ওখানে শিউলি ফুল গাছের নিচে বসে বসে গেম খেলছিলাম। সন্ধ্যার কিছুক্ষণ পর ড্রয়িং রুমে বসে মাকে তোর কথা আস্ক করতেই বলে তুই রুমে আছিস। আর এখানে এসেই দেখি তুই সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গড়াগড়ি খাচ্ছিস। আই থিঙ্ক তুই কোনো কিছু নিয়ে টেনশন। তাই এরকম উদ্ভট চিন্তা ভাবনা আসছে তোর মাথায়। ইভেন আমি যখন রুমে আসি তখন রুমের লাইট ঝালানো ছিল। হৃদিতের কথা শুনে মেহরিমা ভাবনার অতলে হারিয়ে যায়। তবে সত্যিই ওগুলো ভাবনা ছিল। কিন্তু কণ্ঠস্বর সেটা তো নিজের কানে শোনা। ওগুলো কিভাবে ভাবনা হতে পারে?
মেহরিমা দোমনায় ভুগতে থাকে। হৃদিতের কথায় সহমত জানিয়ে অবনী শেখ বলেন, হ্যাঁ, হৃদিত তো রুমেই ছিল না। আচ্ছা, তুই এখন রেস্ট নে, বেশি স্ট্রেস নিস না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। মীনাক্ষী, আমার সাথে আয়, খাবার সার্ভ করতে হেল্প করবি। কথাগুলো বলে অবনী শেখ উঠে যেতে নিলেই হৃদিত বলে, মা, আমার আর ওর খাবারটা এখানেই দিয়ে যাবেন প্লিজ। ওর শরীর যথেষ্ট দুর্বল, ওর প্রপার রেস্ট নেওয়া প্রয়োজন। আগামীকাল হসপিটালে নিয়ে যাব চেক আপের জন্য। অবনী শেখ মুচকি হেসে বলে, আচ্ছা বাবা। অবনী শেখ রুম ত্যাগ করতেই ওনার পিছন পিছন মাধবীও রুম থেকে বের হয়ে যায়। জলিল শেখ এগিয়ে এসে মেহরিমার মাথায় হাত রেখে বলে, রেস্ট নেও আম্মা, শরীর ভালো লাগবে। রাতে না খেয়ে ঘুমাবে না কিন্তু। মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জলিল শেখ হৃদিতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা থাকো, যাই আমি। হৃদিত মুচকি হেসে সায় জানায়। জলিল শেখ ধীর পায়ে হেঁটে প্রস্থান করেন। কিছু সময় পরে মাধবী এসে দুজনের জন্য খাবার দিয়ে যায়। হৃদিত হাত ধুয়ে এসে খাবার মেখে মেহরিমার মুখের সামনে ধরে। ক্ষুধা নেই, তবুও খেতে হবে। জোর করে খেতে ইচ্ছে হচ্ছে না। তখন খুব ভয় পেয়েছিলিস? মেহরিমার যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। আপনি বিশ্বাস করুন, ওগুলো মিথ্যা ছিল না। আমার ভাবনা না ওগুলো। আমি সত্যিই দেখেছিলাম। একটা উদ্ভট কণ্ঠ শুনেছিলাম। আপনার স্পর্শ অনুভব করেছিলাম। আপনার স্পর্শ চিনতে আমার কখনোই ভুল হতে পারে না। আচ্ছা, তুই কি শুনেছিলিস? আমার লাইফে কার প্রায়োরিটি বেশি, আপনার নাকি অন্য কারোর, এটা শুনেছিলাম। তো ওটার আনসার কি? মেহরিমা সময় নিয়ে জবাব দেয়, আমার পরিবার আর আপনি। মা বলেছে বিয়ের পরে হাসবেন্ডই মেয়েদের সব। তাই আমার প্রায়োরিটির লিস্টে সবার আগে আপনি আছেন। সুযোগে সৎ ব্যবহার করে হৃদিত। মেহরিমার জবাব শুনে হৃদিতের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। মেহরিমা দেখার আগেই সেটা মিলিয়ে যায়। তাহলে তোর কথা অনুযায়ী দাঁড়ায় আমি এই রুমে ছিলাম। আশ্চর্য, আমি কি জিন, ভূত নাকি যে একসাথে দুই জায়গায় অবস্থান করব? হৃদিতের এবারের বলা কথায় মেহরিমা চুপসে যায়। সত্যিই তো, এটা তো ভেবে দেখেনি। আর হৃদিত যখন বলছে এখানে ছিল না, তার মানে হয়তো সত্যিই ছিল না। উনি তো আর মিথ্যা বলবে না। কিন্তু ওগুলো সব ভাবনা ছিল, এটাও তো মস্তিষ্ক মানতে চাইছে না। মেহরিমা সত্য মিথ্যার বেড়াজালে পড়ে অস্থির হয়ে ওঠে। হৃদিত সবটাই লক্ষ্য করে। এক রাতেই আমার স্পর্শ এতটা চিনে ফেললি। ভালোবাসা কি একটু বেশিই দিয়ে ফেলেছি? দিলেও মন্দ হয়নি কাজটা। হৃদিতের কথায় মেহরিমা হকচকিয়ে যায়। নিজের বলা কথাতে নিজেই লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে ফেলে। ফুলো ফুলো গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ে। পরক্ষণেই ঠোঁট কামড়ে থুতনি বুকে ঠেকিয়ে মাথা নামিয়ে রাখে। মেহরিমার লজ্জা মিশ্রিত রক্তিম গাল, পাতলা ঠোঁটখানা সেকেন্ডের ব্যবধানে হৃদিতকে এলোমেলো করে দেয়। হৃদিত নিজেকে খুব করে সামলায়। মনকে বুঝো দেয় ওর ছোট্ট বিড়াল ছানাটা অসুস্থ। এই অবস্থায় ওইসব কাজ ঠিক হবে না। মুচকি হেসে বলে, এখন চুপচাপ লক্ষ্মী বউয়ের মতো খেয়ে নে তো সোনা। হৃদিতের নরম ভালোবাসাপূর্ণ কথায় মেহরিমা আহ্লাদে গদগদ হয়ে ওঠে। আহ্লাদি কণ্ঠে বলে, আপনি খাইয়ে দিবেন? ফু, কম করে খাবো কেমন? আচ্ছা, কাল সত্যিই হসপিটালে যেতে হবে আমাকে। হুম, ওই শাবলের মতো মোটা ছুঁচ ফোটাবে না তো? মেহরিমার প্রশ্নে হৃদিত ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলে, সেটা আবার কি? আরে ইনজেকশন, সেটাও চেনেন না? হৃদিত মেহরিমার চোখের আড়ালেই দুষ্টু হেসে বলে, হ্যাঁ ইনজেকশন, ওটা দেবে তো? মেহরিমার মুখটা একটুখানি হয়ে যায়। ভয়ে শুকনো ঢোক গিলে। মেহরিমার মুখটা দেখতে ছোট্ট বাচ্চার মতো লাগছে। হৃদিত মনে মনে খুব মজা পায়। তবে মুখটা সব সময়ের ন্যায় গম্ভীর। কয়টা দেবে? এই ধর 5-10টা তো দেবেই। অতগুলো কেন দেবে? আই ডোন্ট নো। মেবি যাদের মাথায় সমস্যা তাদের বেশি দেয়। আমার মাথায় কোনো সমস্যা নেই তো। তাহলে ওইসব উদ্ভট চিন্তা ভাবনা কেন করিস? আর করব না। তবুও যেতে হবে। আমি যাব না। যেতে হবে। প্লিজ, আমি ওটাতে ভয় পাই। মেহরিমার কাদো কাদো কণ্ঠ শুনে হৃদিত এ দফায় থামে। কণ্ঠে নিজের সবটুকু স্নেহ, ভালোবাসা মিশিয়ে বলে, আমি আছি তো জান। আমি থাকতে তোকে কখনো কোনো দুঃখ, কষ্ট ছুঁতে পারবে না। আই প্রমিস। হৃদিতের কথায় মেহরিমা শান্ত হয়। পরক্ষণেই নিজের 28 পার্টি দাঁত বের করে হেসে বলে,
আমরা তো শহরে যাব, তাই না? হ্যাঁ, অনেক শপিং করব ওকে। পুরো দোকানই কিনে দেব। স্ট্রিট ফুড খাবো। ওগুলো আনহেলথি। তাহলে শুধু ফুসকা? নো, প্লিজ। গান ধরেছিস কেন? আপনি আমার কথা শুনবেন না? একটুও ভালোবাসেন না আমায়? শুধু আমি একাই ভালোবাসি। সাহস বেড়েছে তোর। তাহমিদ হৃদিত চৌধুরীর ওয়াইফ মেহরিমা শেখ নীলাক্ষী। সাহস তো থাকবেই ব্রো। হৃদিত দীর্ঘশ্বাস ফেলে। গতকাল ভালোবাসা পাওয়ার পর থেকে এই মেয়ের মাঝে তুমুল পরিবর্তন এসেছে। সাহস বেড়েছে বহুগুণ। হৃদিতকে রীতিমতো নাচিয়ে ছাড়ছে। হৃদিত হার মেনে নেয়। আচ্ছা, খেতে পারিস? সত্যি? হুম। মেহরিমা খুশিতে আত্মহারা হয়ে যায়। চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। হৃদিতের সাথে শপিং করা, স্ট্রিট ফুড খাওয়া বহুদিনের স্বপ্ন ওর। আর সেটা পূরণ হতে চলেছে ভাবতেই খুশিতে গদগদ হয়ে পড়ে। হৃদিত অ্যানাবেলাকে দু চোখ ভরে দেখে। এই মেয়েটা অল্পতেই কত খুশি হয়ে যায়। মেহরিমার বকবকানির জন্য খাবার ঠান্ডা হয়ে যায়। হৃদিত দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবার ঠান্ডা হয়ে গেছে। তুই 5 মিনিট বস, আমি খাবার গরম করে নিয়ে আসি। না, না, তার দরকার নেই। আমি খেতে পারবো। আপনার বোধহয় সমস্যা হবে খেতে। মাকে ডেকে বলি আপনার টুকু গরম করে দিতে। আমারও সমস্যা নেই। সত্যি তো? হু। মেহরিমা প্রাণবন্ত হাসে। হৃদিত ওর পাশে বসে ছোট ছোট লোকমা করে খাইয়ে দিতে থাকে। অবনী শেখ মুগ্ধ নয়নে দৃশ্যটুকু দেখে ওখান থেকে চলে যান। উনি খাবারের প্লেট নিতে এসেছিলেন। এসেই এই সুন্দর দৃশ্যর সম্মুখীন হন। অবনী শেখ নিজের ছলছল করা চোখজোড়া মুছে মনে মনে ভাবেন হৃদিতের হাতে মেহরিমাকে তুলে দিয়ে উনি মোটেও ভুল করেননি। চৌধুরী বাড়ির রক্ত খারাপ হলেও হৃদিত আর ছোট ছেলে দুটো ভিন্ন প্রকৃতির হয়েছে। অবনী শেখ চলে যেতেই হৃদিতের অধরে বক্র হাসি খেলে যায়। রৌদ্রোজ্জ্বল একটা দিন। বইছে ঠান্ডা ঝিরিঝিরি পবন। হৃদিত মেহরিমা বেরিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। মেহরিমার জেদের কাছে একরকম হেরে গাড়ির জানালা খোলা রেখেছে হৃদিত। মেহরিমা জানালা ঘেঁষে বসে আছে। চোখজোড়া জানালার বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। ঠান্ডা বাতাস জানালা দিয়ে প্রবেশ করে ক্ষণে ক্ষণে মেহরিমার তনু মন জুড়িয়ে দিচ্ছে। মেহরিমা আবেশে চক্ষুযুগল বন্ধ করে নেয়। গাড়ির সিটে মাথা এলিয়ে দেয়। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। হৃদিত ড্রাইভিংয়ে ব্যস্ত। শরীর খারাপ লাগছে। হৃদিতের কণ্ঠস্বর শুনতাই মেহরিমা চোখ খুলে ঘাড় ঘুরিয়ে হৃদিতের দিকে তাকায়। জবাব দেয়, উহু। তাহলে? কিছু না। তোর বিয়ে করার এখনো বয়স হয়নি। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বড্ড বিপদে পড়েছি আমি। হৃদিতের কথা শুনে মেহরিমা চোখ দুটো ছোট ছোট করে তাকায়। অতঃপর অ্যাটিটিউড নিয়ে বলে, 19। অবভিয়াসলি আমার বিয়ের বয়স হয়েছে। উহু, হয়নি। তাহলে বিয়ে কেন করেছেন? তোকে হালাল ভাবে চাই তাই। ইউ নো জান, হালাল ইজ অলওয়েজ বেস্ট। হৃদিতের কথা শুনে মেহরিমা না চাইতেও ওর মনটা ভালো হয়ে যায়। গতকালের ঘটনার পর থেকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মেহরিমার। না চাইতেও ওই ঘটনাটাই চোখের পর্দায় ভেসে উঠছে বারংবার। মেহরিমা মুচকি হাসে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনি। তুই আমার ভালোবাসার আদুরে ধ্বংসবতী। সবার জীবনে আসে মায়াবতী। আর আমার জীবনে এসেছে ধ্বংসবতী। তোকে ভালোবেসে বারবার, শতবার, সহস্রবার ধ্বংস হতে রাজি আমি। হৃদিতের বলা কথাগুলো মেহরিমার মাথার এক হাত উপর দিয়ে যায়। কিছুই বুঝে উঠতে পারে না। ধ্বংসবতীকে আবার কে ভালোবাসে? নিজের ধ্বংস স্বচক্ষে দেখার এমন ইচ্ছাও আবার কারো হয় নাকি? আমি ভালোবাসি আমার ধ্বংসবতীকে। তোকে ভালোবেসে শুধু নিজের ধ্বংস কেন, নিজের মৃতত্বও স্বচক্ষে দেখতে রাজি আমি। হৃদিতের কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না মেহরিমা। তবে কথাগুলো শুনতাই হঠাৎই বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভূত হয়। সত্যিই কি এই মানুষটার ধ্বংসের কারণ হব আমি? ওনাকে ধ্বংস করার আগেই আমার মৃত্যু হোক, তবুও আমার দ্বারা এমন কোনো কাজ না হোক। মেহরিমাকে ঠিকমতো কষ্টটা উপলব্ধি করতে না দিয়েই ওর ফোনটা নিজস্ব শব্দে ঝংকার দিয়ে ওঠে। মেহরিমা পার্স থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে নজর রাখতেই চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে বড় বড় অক্ষরে লেখা শাকচুন্নি শব্দটা। মেহরিমা তৎক্ষণাৎ কল কেটে দেয়। কল রিসিভ করলেই এই মেয়ে নির্ঘাত উল্টাপাল্টা বকা শুরু করবে। কে ছিল? হৃদিতের কথায় মেহরিমা ভাবনাচ্যুত হয়। ত্রিধু। শাকচুন্নির নাম নিতেই আবারও ফোনটা বেজে ওঠে।
মেহরিমা পূর্বের ন্যায় কল কাটতে নিলেই শুনতে পায় হৃদিতের কণ্ঠস্বর। রিসিভ কর ফাস্ট। লাউড স্পিকার অন কর। হৃদিতের কথা মতোই সবটা করে মেহরিমা। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে ত্রিধার ক্যাটক্যাটে কণ্ঠস্বর। কিরে সমবয়সী ভাবি, আমার ভাইকে পেয়ে আমাকেই ভুলে গেলি? গতকাল থেকে কল দিয়েই যাচ্ছি, রিসিভ করছিস না। সে যাই হোক, তোর বাসর রাত কেমন কাটলো? কিছু মিছু কি হয়েছে তোদের মাঝে? এই শোন, একদম মিথ্যা কথা বলবি না কিন্তু। যদিও ভাইয়াকে নিয়ে আমার বিশ্বাস নেই। কি রে, চুপ করে গেলি কেন? এই থাম। আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিস তুই? ত্রিধার কথায় মেহরিমা অত্যধিক লজ্জা পেয়ে যায়। হৃদিত মুচকি মুচকি হাসছে। হৃদিতের হাসি দেখে মেহরিমার মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে মন চাইছে। মেহরিমার কথায় ত্রিধা দম নেয়। বড় করে একটা নিঃশ্বাস ফেলে। পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই বলে, ভাইয়া কোথায়? আমার পাশে। কল কি কোনোভাবে লাউড স্পিকারে দে। ত্রিধার কথা শেষ করতে না দিয়েই মেহরিমা জবাব দেয়, হুম। ব্যাস অমনি সাথে সাথে অপর পাশ থেকে কল ডিসকানেক্ট হয়ে যায়। ত্রিধা কল কেটে শুকনো ঢোক গেলে। মেহরিমা কল রিসিভ না করাই এক প্রকার রেগে ওকে লজ্জায় ফেলানোর জন্যই ইচ্ছে করে কথাগুলো বলেছে ত্রিধা। এখন নিজের বুদ্ধিতে নিজেই বাস খেয়ে গেছে। ভাইয়া কি ভাবলো? নিজের ইনোসেন্ট বোনটার এই রূপ মেনে নিতে নিশ্চয় খুব কষ্ট হচ্ছে ভাইয়ার। ত্রিধার বুক ফেটে কান্না আসে। ধপাস করে ফ্লোরে বসে হাত পা ছড়ায় ছিটায় শব্দ করে কান্না করতে থাকে। ত্রিধার কান্নার শব্দে চৌধুরী পরিবারের সকলে উপস্থিত হয় ওর রুমে। ত্রিধা কল কাটতেই মেহরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। আর সাথে সাথেই চোখ ধাঁধানো সেই সুন্দর টল পরে থুতনিতে। হৃদিত মুগ্ধ নয়নে চেয়ে থাকে ওর অ্যানাবেলার দিকে। মেহরিমার হাসির শব্দ হৃদিতের শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তলে। তোর মুখটা একটু এদিকে এগিয়ে নিয়ে আয় লিটল কিটি। মেহরিমা হাসতে হাসতে মুখটা হৃদিতের দিকে এগিয়ে দেয়। হৃদিত সাথে সাথে থুতনিতে টুপটাপ কয়েকটা চুমু খেয়ে বসে। তৎক্ষণাৎ মেহরিমার হাসি থেমে যায়। চোখ বড় বড় করে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। সিলমোহর মেরে দিলাম। তোর ওই সুন্দর গর্তওয়ালা থুতনির একমাত্র মালিক আমি। কখনো কারোর সামনে হাসবি না, ঠিক আছে? তোর এই সুন্দর নজর কারা হাসি দেখার অধিকার শুধুমাত্র তাহমিদ হৃদিত চৌধুরীর। মেহরিমা হতভম্ব অবস্থায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। যার অর্থ ঠিক আছে। আরও 1 ঘন্টা জার্নি করার পর ওরা হসপিটালে পৌঁছায়। মেহরিমাকে ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে একেবারে মেডিসিন কিনে সব ঠিকঠাক করে দুজনে বড় একটা শপিং কমপ্লেক্সে আসে। দুহাত ভরে শপিং করেছে মেহরিমা। অবশ্য হৃদিতের পছন্দে, হৃদিতের ইচ্ছাতেই সব কিনতে হয়েছে। 6টা শাড়ি, 7টা থ্রি পিচ, 5টা ওয়াশ পিচ, 5টা রেডিমেড প্যান্ট কাটিং সালোয়ার, 6টা হিল শু কিনেছে। সাথে কসমেটিক্স, অর্নামেন্টস তো আছেই। এত কিছু কিনেছে ভাবতে যেই মেহরিমা রীতিমতো হাঁফিয়ে উঠছে। আমার কেনা শেষ। আর লাগবে না। তুই না গতরাতে বললি অনেক শপিং করবি? এখনো তো কিছুই হয়নি কেনা। সেই আনসার। প্রায় 1 ঘন্টা ধরে মেহরিমা এই এক কথা বলেই চলেছে আর হৃদিতও সেই আনসার দিয়েই চলেছে। মেহরিমার রাগে দুঃখে কান্না পায়। কেন যে গতকাল রাতে ওটা বলতে গিয়েছিল। বিশ্বাস করুন, আমার খুব কেনা হয়েছে। শখ মিটেছে। এবার চলুন প্লিজ। আম টায়ার্ড। মেহরিমার মুখের দিকে 2 সেকেন্ড মতো তাকিয়ে হৃদিত বলে, সত্যিই তো। 3 সত্যি। আচ্ছা চল। মেহরিমা হাঁফ ছেড়ে বাঁচে। অতঃপর দুজনে গাড়ির দিকে হাঁটা দেয়। শপিং কমপ্লেক্সের একজন স্টাফ ওদের শপিং ব্যাগগুলো নিয়ে পেছনে পেছনে হাঁটতে থাকে। অতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে যেয়ে আনফরচুনেটলি একটা মেয়ের সাথে ধাক্কা লাগে স্টাফের। সবগুলো ব্যাগ নিচে পড়ে যায়। মেয়েটার নিজের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস নিজের ড্রেসের উপরেই পড়ে। মূর্খের বাচ্চা, দেখে চলতে পারিস না? দিলি তো আমার ড্রেসটা নষ্ট করে। উফ, এই ছোট লোকগুলোকে নিয়ে আর পারি না। জানিস এটা আমার পাপা আমেরিকা থেকে এনে দিয়েছিল। সরি ম্যাম। কিসের সরি হু? তোকে তো আমি দেখে নেব। তুই জানিস এই শপিং মলের ওনার আমার বাবার বেস্ট ফ্রেন্ড। 1 মিনিটেই তোর চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখি আমি। প্লিজ ম্যাম, এমন করবেন না। এটার উপর দিয়েই আমার সংসার চলে। আমার বাবা নেই। আমার ছোট্ট একটা বোন আছে। ততক্ষণে হৃদিত মেহরিমা পেছনে ঘুরে দাঁড়িয়েছে। মেহরিমা মেয়েটার দিকে দৃষ্টিপাত করে। হোয়াইট কালারের একটা লেডিস শার্ট আর লেডিস জিন্স পরা। হালকা বাদামি রঙের চুলগুলো কাঁধ ছুঁয়েছে।
গায়ের রং ফর্সা। মেয়েটা কটমট করে আরো কিছু বলতে নিলেই মেহরিমা এগিয়ে এসে বলে, আপনি ওনার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন প্লিজ। আর এরকম কখনো হবে না। হু আর ইউ? দেখে তো মনে হচ্ছে গ্রামের কোনো ছোট পরিবার থেকে উঠে এসেছিস। বস্তি একটা। এইসব ড্রেসের ভ্যালু বুঝিস তুই? যা সর এখান থেকে। মেয়েটার কথায় মেহরিমার চোখজোড়া ছলছল করে ওঠে। তীব্র অপমানে উজ্জ্বল মুখমণ্ডল থমথমে ভাব ধারণ করে। হৃদিতের শানিত চোয়াল শক্ত হয়ে যায়। মেহরিমাকে এহেন কথা বলায় স্টাফটা ভয় পেয়ে হৃদিতের দিকে তাকায়। মেহরিমা আর কথা না বাড়িয়ে ওখান থেকে প্রস্থান করে। হৃদিতের নিকট এসে বলে, ভাইয়ার চাকরিটা বাঁচিয়ে দেবেন প্লিজ। শপিং মলের ওনার তো আপনার পরিচিত। কথা বলে দেখুন একটু। নিশ্চয় আপনার কথা শুনবে। আর আমি বাসায় যাব। মেহরিমার কাদো কাদো কণ্ঠস্বর। কোনোমতে কথাগুলো বের করে কণ্ঠনালী দিয়ে। হৃদিত নিজেকে কিছুটা নরম করে বলে, তোর ফেভারিট ফুচকা খাবি না? না। আচ্ছা চল। হৃদিত মেহরিমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে দেয়। মেহরিমার ফোনের সাথে কানেক্ট করে দেয়। তুই গান অথবা যেটা ভালো লাগে সেটা শোন। আমি ওই ছেলের বিষয়টা একটু দেখে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসবেন। হৃদিত যেতে যেও ফিরে এসে ফোনটা হাতে নিয়ে গানের প্লে লিস্ট অন করে দিয়ে যায়। মেহরিমা তীব্র মন খারাপ নিয়েই সিটে মাথা এলিয়ে দিয়ে চোখচোরা বন্ধ করে নেয়। হৃদিত চলে যেতেই মেহরিমা ফুপিয়ে কেঁদে ওঠে। মেহরিমার কাছে থেকে সরে আসতেই হৃদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। কারো কাছে টেক্সট করতেই 5 মিনিটের ব্যবধানে শপিং মলের সামনে একটা বাইক এসে থামে। তৎক্ষণাৎ কোথাও একটা কল দেয় হৃদিত আর সাথে সাথে পুরো শপিং মলের সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যায়। সেই মেয়েটা তখনও কথা কাটাকাটি করছে স্টাফটার সাথে। হৃদিত উপস্থিত হয় সেখানে। মেয়েটার দিকে টাকার বান্ডিল এগিয়ে দেয়। আই হোপ এই টাকা দিয়ে আপনার এটার থেকেও এক্সপেন্সিভ ভালো ড্রেস কেনা হয়ে যাবে। আর আপনার জানতে একটু মিস্টেক আছে। এই শপিং কমপ্লেক্সের এস্টাবলিশার আপনার বাবার বেস্ট ফ্রেন্ড হলেও ওনার তাহমিদ হৃদিত চৌধুরী। এখন আসতে পারেন। রাহাত আমার গাড়ির ব্যাক সিটে এগুলো রেখে আসো যা। 21 বছরের ছেলেটা কৃতজ্ঞতার হাসি হেসে ব্যাগগুলো তুলে ওখান থেকে চলে যায়। মেয়েটা কিছু বলার জন্য হৃদিতের দিকে চোখ তুলে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকায়। হৃদিতের চোখে সানগ্লাস পরা। পুরুষালী সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছু বলতে চেয়েও মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। হাত বাড়িয়ে টাকাগুলো নেয় শুধুমাত্র ওগুলোতে হৃদিতের স্পর্শ লেগে থাকায়। হৃদিত উল্টো পথে হাঁটা ধরে। মেয়েটা কিছুক্ষণ হৃদিতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু একটা ভাবতেই মুচকি হেসে গাড়ির পার্কিং প্লেসে চলে যায়। নিজের গাড়িতে উঠে বসতেই হঠাৎ মেয়েটার মুখে তরল কিছু উড়ে এসে পড়ে। এক গগনবিদারী চিৎকার দিয়ে গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যায়। দুপুরের সময় হওয়ার দরুন আশেপাশে মানুষের আনাগোনা কম। তবুও মেয়েটার করুণ চিৎকারে কয়েক মিনিটের ব্যবধানে মানুষের ঢল নেমে যায় পার্কিং প্লেসে। মেয়েটার পুরো মুখ ঝলসে গেছে। সেন্সলেস হয়ে নিচে পড়ে আছে। সাথে সাথে কয়েকজন মিলে ঠান্ডা পানি দিতে থাকে মেয়েটার মুখে। অতঃপর সময় ব্যয় না করে ওখান থেকে হসপিটালে নিয়ে চলে যায়। হৃদিত দূরে দাঁড়িয়ে সবটা দেখে। ঠোঁটে হিংস্র হাসি। এতক্ষণে বুকের মাঝের আগুন নিভে শান্তি অনুভব হচ্ছে। অ্যানাবেলার চোখের পানি এই শক্তপোক্ত বুকে আগুন ধরিয়ে দেয়। মেহরিমার কথা মনে পড়তেই দ্রুত কদমে গাড়ির নিকট এগিয়ে যায় হৃদিত। গাড়ির ডোর ওপেন করতেই মেহরিমার ঘুমন্ত মুখখানা চক্ষুগোচর হয়। হৃদিত মুচকি হেসে মেহরিমার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ এঁকে দেয়। সিটটা আরেকটু হেলিয়ে শোয়ার জন্য কমফোর্টেবল করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় হৃদিত। মেহরিমা এখনো গভীর তন্দ্রায় আচ্ছন্ন। হৃদিত হ্যান্ড ওয়াচে চোখ বুলায়। ঘড়ির কাঁটা দুটোর ঘরে প্রবেশ করেছে। সেই সকাল 8টায় খেয়ে বেরিয়েছে ওরা। মেহরিমাকে বারবার খাওয়ার কথা বললেও নাকচ করে দিয়েছে। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। না হলে অ্যানাবেলা সিক হয়ে পড়বে। কিন্তু ঘুমটাও ভাঙাতে ইচ্ছে করছে না হৃদিতের। অপারক কি আর করার। আস্তে করে ধীরস্বরে ডাকে, যান। মেহরিমার কোনো নড়চড় নেই। গভীর তন্দ্রায় তলিয়ে আছে। হৃদিত আরেকটু এগিয়ে যেয়ে মেহরিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, যান। একটু উঠবি প্লিজ। গলায় কানে গরম নিঃশ্বাস অনুভব করতেই মেহরিমা নড়েচড়ে ওঠে। সময় নিয়ে পিটপিট করে বন্ধ চক্ষু যুগল মেলে তাকায়।
নিজের এতটা কাছে কোনো পুরুষের উপস্থিতি অনুভব করতেই চমকে দূরে সরে যায়। জানালা ঘেঁষে বসে পড়ে। ঘুম ঘুম ভাব কেটে যেতেই হৃদিতের দিকে ভালোভাবে তাকায়। মেহরিমার করা কাজে হৃদিতের কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। পরক্ষণেই কিছু একটা বুঝতে পেরে মুচকি হাসে। লিটল কিটি, ইটস মি, ইউর পার্সোনাল ম্যান, ডোন্ট বি অ্যাফ্রেইড। মেহরিমা নিজেকে ধাতস্থ করে। ঘুম ঘুম কণ্ঠে বলে, আম ছড়ি। আসলে ঘুমের ঘোরে বুঝে উঠতে পারেনি। ইটস ওকে। এখন ফার্স্ট 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নে। খেতে হবে। হৃদিত একটা ওয়াটার বটল আর টিস্যু বক্স ধরিয়ে দেয় মেহরিমার হাতে। জানালার গ্লাস নামিয়ে দেয়। মেহরিমা ফ্রেশ হয়ে নেয়। অতঃপর দুজনে মিলে রেস্টুরেন্টের ভিতরে যায়। হৃদিত মেনু কার্ড মেহরিমার হাতে দেয়। অর্ডার কর। মেহরিমা অস্বস্তিতে পড়ে যায়। হৃদিত খুব সহজেই সেটা বুঝে ফেলে। আমার কাছে পাস কর ওটা। মেহরিমা হাতে থাকা মেনু কার্ড হৃদিতের দিকে এগিয়ে দেয়। কি খাবি? আপনার যেটা ভালো লাগে। আমার তো তোকে ভালো লাগে। মেহরিমা ভড়কে যায়। হৃদিতের কথার মিনিং বুঝতে পেরেই কান দুটো গরম হয়ে ওঠে। লজ্জায় মুখটা নামিয়ে নেয়। হৃদিত মুচকি হাসে। কাচ্চি উইথ চিকেন রোস্ট, বরহানি, জালি কাবাব, বিফ রেজালা, চাটনি, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। কিছুক্ষণের ব্যবধানে খাবারও এসে যায়। খাবার দেখে মেহরিমার মাথা ঘুরে যায়। এত খাবার কে খাবে? হৃদিত জোর করিয়ে খাওয়ায় মেহরিমাকে। খাবার পর্ব শেষ করে ওরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। মেহরিমার দুহাতে দুটো আইসক্রিম। একটা থেকে একটু একটু করে খাচ্ছে। হৃদিত মেহরিমাকে যত্ন সহকারে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তুই শিওর ফুচকা খাবি না? 100% শিওর। এখন ফুচকা খেতে গেলে মরেই যাব। ফুসস এই কথা নেক্সট টাইম যেন আর না শুনি। আমার হাত থেকে এত সহজে তোর মুক্তি নেই। আচ্ছা বলবো না। হৃদিত আর কথা না বাড়িয়ে ড্রাইভিংয়ে ফোকাস দেয়। মেহরিমা আইসক্রিম খেতে ব্যস্ত। নিজের খাওয়া শেষ করে অন্য হাতেরটা হৃদিতের দিকে বাড়িয়ে দেয়। আপনারটা। আমাদের মাঝে আবার আমার তোরও আছে নাকি? মেহরিমা থতমত খেয়ে যায়। আসলে আমি ওভাবে বলি নাই। তাহলে কিভাবে বলেছিস? আমি বোঝাতে চেয়েছি আমি তো একটা খেলাম। তাহলে এটা আপনার ভাগের হচ্ছে। খাইয়ে দে। মেহরিমা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আমি? তুই ছাড়া আর কেউ আছে নাকি এখানে? মেহরিমা ইতস্তত করে হাতটা বাড়িয়ে দেয় হৃদিতের দিকে। হৃদিত ড্রাইভিং করতে করতে খেতে থাকে। মেহরিমা যত্ন সহকারে খাইয়ে দিতে থাকে হৃদিতকে। মেহরিমার চোখের আড়ালেই মুচকি হাসে হৃদিত। নিজের রুমে সকলের উপস্থিতি টের পেতেই ত্রিধার কান্না থেমে যায়। নিজের করা আরেকবারের বোকামিতে নিজেই বিরক্ত হয়। আয়েশা চৌধুরী দৌড়ে এসে মেয়েকে ঝাঁপটে ধরে। কি হয়েছে মা? এভাবে কাঁদছিস কেন? আরেক পাশেই আতিয়া চৌধুরী এসে বসে। মুখে বলে, কি হয়েছে আমাদের ত্রিধুরানীর? এভাবে কান্না করছিস কেন মা? মা ছোট মায়ের কথায় বকা হাসে ত্রিধা। দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে বলে, কান্নার রিহার্সাল করছিলাম। মেহুর সাথে প্রাঙ্ক করব তো তাই। হি হি হি। তোমরা ভয় পেয়ে গেছো। মেয়ের কথায় আয়েশা চৌধুরী রেগে যান। ত্রিধার পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলে, এভাবে কেউ রিহার্সাল করে? জানটাই বের হয়ে গেছিল আমার। আয়েশা চৌধুরীর সাথে তাল মিলিয়ে আতিয়া চৌধুরী বলে, এমন আর কখনো করবি না সোনা। এগুলো ঠিক না। আমরা সবাই কত ভয় পেয়ে গেছিলাম জানিস তুই। সরি। আচ্ছা ঠিক আছে। দুপুরের খাবার খেতে আয়। কথাটা বলে আয়েশা চৌধুরী চলে যান। ওনার পিছু পিছু আতিয়া চৌধুরীও নিচে চলে যান। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছিল শ্রেয়া চৌধুরী আর আরিশা। আয়েশা চৌধুরী, আতিয়া চৌধুরী চলে যেতেই ওনারা দুজনও প্রস্থান করে না। বড়রা চলে যেতেই তাবান, তাইফ এগিয়ে আসে। সত্যি করে বল কিন্তু কান্না করছিলি কেন? তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই মিথ্যে বলেছিস। তাবানের কথা শুনে তাইফ বলে, ত্রিধুচুন্নি কারোর সাথে লাইন মেরে ছ্যাঁকা খাইছিস নাকি? এই ভাইয়া তোমরা থামবে। আমি সত্যিই বলেছি। মিথ্যে কেন বলতে যাব? আজব। ত্রিধার কথা শুনে তাবান নিজের 28 বারটি দাঁত বের করে বলে, হয়তোবা। তোর মতো চুন্নিকে আবার কে পছন্দ করবে? কথাটা বলেই তাবান হো হো করে হেসে ওঠে। ওকে সঙ্গ দেয় তাইফ। ত্রিধা রেগে কটমটিয়ে বলে, তোমাদের বিয়ে হবে না দেখে নিও। আর বিয়ে হলেও তোমাদের বউ হবে চুন্নিদের প্রধান। দাঁতগুলো ইয়া বড় বড় হবে। হাতের নখ হবে এই দোতলা থেকে নিচতলা পর্যন্ত।
দেখতে হবে কুচকুচে কালো, মাথায় কয়েকটা চুল থাকবে সুতোর মতো। এমন দোয়া দিস না বইন, তখন তুই নিজেই ভয় পেয়ে ঘর থেকে বের হতে পারবি না নে। তুই যে ভিতুর ডিম। তাইফের কথায় সুর মিলিয়ে তাবান বলে, ঠিক বলেছিস ব্রো। পুরো রুম জুড়ে আবারও হাসির রোল পড়ে যায়। তো তোমরা একটা যাচ্ছে তাই। কথাগুলো বলেই রেগে গটগট পায়ে নিচে চলে যায় ত্রিধা। ত্রিধা চলে যেতেই দুই ভাই উচ্চস্বরে হেসে ওঠে। বোনটাকে জ্বালাতে বড্ড ভালো লাগে কিনা। ঘড়ির কাঁটা 10টার ঘরে। গ্রামের মানুষের কাছে রাত 10টা মানেই মধ্যরাত। অথচ ইট পাথরে তৈরি যান্ত্রিক শহরের মানুষের নিকট রাত 10টা মানে রাতের প্রথম প্রহর। এই সময়ে গ্রামের অর্ধেক মানুষ তন্দ্রায় বিভোর। ইতোমধ্যে মেহরিমাদের রাতের খাবার পর্ব শেষ হয়েছে। মেহরিমা বাবা মায়ের রুমে বসে ওনাদের সাথে আড্ডা দিচ্ছে। হৃদি তো মেহরিমার রুমে আছে। মাধবী পড়াশোনা নিয়ে ব্যস্ত। দরজায় কড়া নাড়ছে ওর অ্যাডমিশন এক্সাম। এই নীলাক্ষী, তুই নোজপিন পড়িস না কেন? মা, এখন কেউ নোজপিন পড়ে নাকি? আমি তো ভুলেই গেছি আমার মেয়ে এখন বড় হয়ে গেছে। সে আপডেটেড। নোজপিন পড়ে না। মায়ের কণ্ঠে সূক্ষ্ম অভিমানের আঁচ পেতেই মেহরিমার মুখে আধার নেমে আসে। মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মা, আমি ওনাকে বলবো একটা সুন্দর নোজপিন কিনে এনে দিতে। আমাকে ছাড়। আলমিরার ডান সাইডের ড্রয়ারে দেখ একটা ছোট বক্স আছে। ওটা নিয়ে আয় যা। অবনী শেখের কথায় মেহরিমা চঞ্চল পায়ে আলমিরার নিকট এগিয়ে যায়। দ্রুত হাতে আলমিরার ড্রয়ার খুলতেই একটা সাদা কালো ছবি চক্ষু গোচর হয়। ছবিতে দুজন কিশোরী মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। একটা অবনী শেখ অনায়াসেই বুঝতে পারে মেহরিমা। পাশের মেয়েটার চেহারাটা অবনী শেখ আর শাহিন শেখের সাথে অনেকাংশে মিলে যায়। মেহরিমা ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। হঠাৎ করেই নিজের একমাত্র খালামণি অতসী শেখের কথা মাথায় আসে মেহরিমার। কিন্তু মা যে বলেছিল খালামণির কোনো ছবি নেই নিজের কাছে। অনেক বছর আগে মারা গেছে অতসী শেখ, কিন্তু কিভাবে মারা গেছে সেটা মেহরিমার অজানা। এই বিষয়ে কথা তুললেই অবনী শেখ সুকৌশলে এড়িয়ে যায় বিষয়টা। কিরে, কি করছিস ওখানে? এত সময় লাগছে কেন? হু, হ্যাঁ আসছি মা। মেহরিমা বক্সের সাথে ছবিটাও নিয়ে আসে। অবনী শেখের সামনে ছবিটা মেলে ধরে। এটা খালামনি মা। অবনী শেখ অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ব্যথিত হয়ে ওঠে হৃদয়টা। হ্যাঁ। ম্লান কণ্ঠস্বর অবনী শেখের। জলিল শেখ নীরস চাহনি দিয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে। অবনী শেখের ব্যথিত মুখমণ্ডল দেখতেই মেহরিমার মনটা খারাপ হয়ে যায়। তবুও সেই প্রতিবারের মতোই পুরনো কথা তলে। আজ যেন জানার পণ করেছে। মা, খালামনি কিভাবে মারা গেছিল? তুমি এই কথাটা কেন লুকিয়ে রেখেছ আমাদের থেকে? আর এই ছবি কোথা থেকে আসলো? তুমি না বলেছিলে খালামনির কোনো ছবি নেই তোমার কাছে? কথাটা শুনতাই অবনী শেখের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, সময় হলে সব জানতে পারবি। তোকে সত্য খুঁজে বের করতে হবে না। সত্যই তোকে খুঁজে বের করে নেবে। তবে নিজেকে সর্বদা প্রস্তুত রাখিস কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য। তোর অস্তিত্ব যাদের সাথে মিশেছে তারা প্রতারক। মা, আমি কখনো কারোর ক্ষতির কারণ হব না তো। তুই আমার প্রিন্সেস। আমার বাগানের নিজের হাতে গড়ে তোলা সবচেয়ে আকর্ষণীয় গোলাপ হচ্ছে তুই। ঘ্রাণবিহীন অথচ সৌন্দর্যের রানী। তোকে ভালোবাসলে তুই তার হৃদয়ে সঘ্রাণ ছড়ানোর ক্ষমতা রাখিস। আর যে তোকে আঘাত করার ইচ্ছা পোষণ করে তোর কাটার আঘাতে সে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যায়। মা, আমি গোলক ধাঁধায় আটকে গেছি। ওই চৌধুরী বাড়ির কিছু একটা ঠিক নেই। আমার মনে হয় ওই বাড়ির ইট পাথরগুলো আমাকে ডেকে বলে তুই রহস্যের বেড়াজালে আটকে গেছিস মেহরিমা। এর থেকে তোর মুক্তি নেই। মেহরিমার কথার পরিপ্রেক্ষিতে অবনী শেখ মুচকি হাসেন। রহস্যের বেড়াজালে আটকে পড়েছিস। সময় হলে গোলক ধাঁধা নিজে থেকেই খুলে যাবে। হৃদি তো বাবা একা রুমে আছে। এই বক্সটা নিয়ে রুমে যা। ওকে পরিয়ে দিতে বলিস। মেহরিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছবিটা বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে আসে। মেহরিমা রুম থেকে বেরিয়ে যেতেই অবনী শেখ ফুপিয়ে কেঁদে ওঠে। জলিল শেখ নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন প্রিয় অর্ধাঙ্গিনীকে। অবনী শেখের বলা প্রতিটা কথা মেহরিমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। মায়ের বলা কথাগুলোর সাথে কোনোভাবে কি চৌধুরী বাড়ির যোগসূত্র আছে? নিজের মনে হাজারো প্রশ্ন নিয়ে রুমে প্রবেশ করে মেহরিমার। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট মৃদু আলোয় জ্বলছে। রুমের মধ্যে শুনশান নীরবতা।
দক্ষিণের জানালা দিয়ে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস ক্ষণে ক্ষণে প্রবেশ করছে রুমের মধ্যে। ব্যালকনি থেকে গানের আওয়াজ ভেসে আসতেই মেহরিমা মুচকি হেসে সেদিকে পা বাড়ায়। এক ডুব দিয়ে সুবিশাল অম্বরে গোল থালার মতো বড় রূপালী চন্দ্র দেখা দিয়েছে। নিজের আলোয় ধরণী আলোকিত করে গৌরবে বুক ফুলিয়ে অম্বরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে চন্দ্রমা। হৃদিত ব্যালকনিতে চেয়ারে বসে এক ধ্যানে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। সুন্দরী চন্দ্রমা, যতই নিজের রূপ দেখিয়ে আমায় বশ করতে চাও না কেন, আমি ধরা দিচ্ছি না। আমার ব্যক্তিগত চাঁদের সৌন্দর্যের কাছে তুমি কিচ্ছু না। ওর স্নিগ্ধ নিষ্পাপ মুখের কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ। আমার উপরে রাগ করলে সুন্দরী চন্দ্রমা পরক্ষণেই গিয়ে ওঠে। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনি ঋণী চিনি, তোমারে যে চিনি চিনি। মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। মেহরিমা স্লথ পায়ে এগিয়ে আসে, হৃদিতের ঠিক পিছনে দাঁড়ায়। মেহরিমার উপস্থিতি অনুভব করতেই হৃদিতের ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। সামনে আয়। মেহরিমা গুটি গুটি পায়ে হেঁটে হৃদিতের সামনে যেয়ে দাঁড়ায়। ঋণঋণী কণ্ঠে বলে, আমার উপস্থিতি কিভাবে বুঝতে পারলেন? নিজের সত্তার উপস্থিতি যদি বুঝতে না পারি তাহলে আর কেমন ভালোবাসলাম তোরে। আপনার গানটা খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দের একটা গান। আমার জামাই পুরাই একটা রাজপুত্তুর। কত গুণ তার। এগেইন। হৃদিতের কথায় মেহরিমা আলাভোলা হাসি দেয়। এ মানে আমি ইচ্ছা করে শুনিনি তো। এখানে আসতে আসতে শুনে ফেলেছি। এটা আমার কানের দোষ। হৃদিত মেহরিমার হাত ধরে হেঁচকা টান মেরে নিজের কোলের উপর বসিয়ে নেয়। আলতো হাতে কাঁধের উপর থেকে চুল সরিয়ে দেয়। হৃদিতের স্পর্শে মেহরিমা কেঁপে ওঠে। কাঁপছিস কেন? মেহরিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসায় মেহরিমাকে ভরিয়ে দিতে থাকে। মেহরিমা যেন সুখের অনুভূতির জোয়ারে ভেসে যায়। কয়েক মিনিট পেরোতেই মেহরিমা তড়িৎ গতিতে পেছনে ঘুরে হৃদিতের অধরজোড়া নিজের অধর দিয়ে চেপে ধরে। সেকেন্ডের ব্যবধানেই নিজেকে শূন্যে অনুভব করে মেহরিমার। দুজন নরনারীর উষ্ণ শ্বাস প্রশ্বাসে ক্রমশ ভারী হয়ে ওঠে বদ্ধ ঘরের চারিপাশ। লজ্জায় মেঘের আড়ালে নিজের মুখ লুকায় সুন্দরী চন্দ্রিমা। লজ্জায় নাকি মেহরিমার উপর হিংসায়? হৃদিতের ভালোবাসার পাগলামিতে আরও একটা সুন্দর রজনী পার করে মেহরিমা। মায়ের দেওয়া বক্সটা অযত্নেই পড়ে থাকে বিছানার এক কোণায়। চলবে গল্প কাঠগোলাপের আসক্তি, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পর্ব। লেখনীতে ইশরাত তন্নি।